হচ্ছে? শিওর? মোটামুটি। আমাকে কিন্তু নোটিফিকেশন আসছে যে এটা স্টার্ট। হ্যাঁ, হ্যাঁ, লাইভ হয়েছে। হ্যাঁ। তাহলে আমরা আবার প্রথম থেকে শুরু করি। জি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন গ্রুপে আমাদের কোনো পোস্ট ভিডিও লাইভ আসা হয় না, তো ভাবলাম আমরা একটু ট্যালেন্টেড জুনায়েদকে নিয়ে এবার একটু লাইভে আসি। তারপর জুনায়েদ, কি অবস্থা? কতদিন হইলো আসছো, কেমন লাগতেছে? একটু প্রথমে বলো, আস্তে আস্তে সবাই জয়েন করুক। জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বেশি দিন হয়নি আসছি। আমি এই উইন্টারে জয়েন করছি এখানে। তো আচ্ছা, আসতে আসতে একটু লেট হয়েছে। জানুয়ারির মাঝামাঝিতে এসেছি। তোমার এই কোন তো সেশন ছিল? আমার সেশন বলতে এখানে হ্যাঁ, এখানে উইন্টার 23। সো তোমার জানুয়ারি ১ তারিখে শুরু করার কথা ছিল। ১ তারিখে না, নাকি ২ তারিখে? 9 তারিখে। ৯ তারিখে। হ্যাঁ, তাতে 9 তারিখে শুরু করার কথা ছিল। আমি আসছি জানুয়ারির 15তে, তাতে এক কি সপ্তাহ তোমার পরে। কোনো প্রবলেম হয়েছে একটু দেরি হওয়াতে? না, আচ্ছা, তেমন কোনো প্রবলেম হয়নি। একটা কোর্স ছিল, ওই কোর্সের 2টা ক্লাস মিস করছি। এই আর কি। এটা ছাড়া কোনো মেজর কোনো ইস্যু হয়নি। আচ্ছা যাক। তো জুনায়েদ, আমার মনে হয় আমরা একটা, একটা করে একটু, একটু করে আগাই। সো ১ম এই তোমার কাছে প্রশ্ন যে তুমি কেন কানাডা চুজ করলা? হ্যাঁ, এটার পিছনে অনেক কারণ ছিল। আসলে আমি একটা ডিলেমার মধ্যে ছিলাম। আমি যখন কানাডায় আসি, হুম, তখন সাথে, সাথে আমার হচ্ছে আরেকটা স্কলারশিপ হয়েছিল, জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ। তো আমাকে ২ টার মধ্যে যেকোনো একটা বেছে নিতে হতো। ওকে, জাপানে আমাকে অক্টোবরে জয়েন করতে হতো, আর এখানে এই ডিসেম্বর শেষে অথবা জানুয়ারিতে। ওকে। তো আমি একটু এনালাইসিস করে দেখলাম যে আসলে কোনটা আমার জন্য বেটার। হুম, হ্যাঁ, একসময় তো আমার কাছে যেটা মনে হয়েছে যে জাপান অবশ্যই একটা ভালো জায়গা, যেখানে এখন হাই কোয়ালিটি রিসার্চ হচ্ছে। কিন্তু আমার কাছে যেটা মেইন সমস্যা মনে হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটা সমস্যা আমার কাছে। যে আমি যদি জাপানে যাই তাহলে আমাকে আবার নতুন করে আমাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। হয়তোবা আমার স্টাডির জন্য লাগবে না। কিন্তু আমার ডেইলি লাইফ, আমি যদি কোথাও বাইরে যাই, কোনো কিছু কেনাকাটা করতে যাই, হয়তোবা আমাকে কিছু জাপানিজ চলার মতো শিখতে শিখতে হবে। হবে। হ্যাঁ, যেটা আমার কাছে একটা বার্ডেন মনে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে যদিও নর্থ আমেরিকায় ডিগ্রি নেওয়াটা অনেক টাফ, আপনি ভালোভাবে জানেন। হুম, হুম। কিন্তু আমি চাচ্ছি যে যে এটা একটা কারণ ছিল যে নর্থ আমেরিকার প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, যে আমি যদি একটা ডিগ্রি করতে পারি হয়তোবা এটা আমার নিজের কাছে একটু নিজেকে একটু স্যাটিসফাই মনে হবে। কিন্তু এর চেয়ে বড় কারণ যেটা ছিল, যেটা আমি শেষে বলছি, যে জাপানের ইউনিভার্সিটিতে যে প্রোগ্রামটা ছিল এটা আসলে আমার যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের সাথে সরাসরি রিলেভেন্ট ছিল না। আচ্ছা, হুম। ওরা পোস্ট হারভেস্ট টেকনোলজি নিয়ে কাজ করছিল, কিন্তু তারপরেও মানে আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল ফুড ইঞ্জিনিয়ারিং রিলেটেড না, ওইটা মেইনলি অনেকটা অ্যানালাইসিস বেসড, সায়েন্স বেসড চলে যায়, যেটা আমার হয়তোবা ওখানে আমার কিছু মানে প্রি রিকুইজিট যে নলেজ দরকার ছিল সেটার একটু ঘাটতি ছিল। এখানে আমার কনফিডেন্স লেভেলে একটু সমস্যা ছিল, ছিল মনে হচ্ছে। এই কারণে আমি দেখলাম যে এখানে কানাডায় যেখানে আমি কাজ করছি, এটা আমার সাথে অনেকটাই যায়। আমার যে রিসার্চ ইন্টারেস্ট বা গোল ছিল তার সাথে অনেকটা পার্টিনেন্ট ছিল। তো অনেক ভেবে চিন্তে কানাডায় চলে এলাম। এখন অনেকেই ভাবে যে কানাডায় আসার পিছনে অন্য কারণও কাজ করে, যে এখানে যে হয়তোবা ডিগ্রি শেষ করার পর ওয়ার্ক পারমিট পাওয়া যায়, কিছুদিন পর পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়া যায়। হ্যাঁ, এগুলো হয়তো বা একটা ফ্যাক্টর ছিল। হুম, হুম। কিন্তু সবকিছু মিলে যেটা কাজ করছে, যে আমার কাছে শেষ পর্যন্ত আমি ডিসাইড করতে পারি, এবং লাস্ট ডেটে আমি যখন এখানে যে আমার এডমিশন অফার লেটার যেটা আছে, হ্যাঁ, এটা অ্যাকসেপ্ট করে একদম শেষ দিনে আমি এটা অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করে তারপর ওখানে না করে দিই। আচ্ছা। তো তো এটা তো হচ্ছে তুমি স্কলারশিপ পাওয়ার পরে, যে তুমি যেটা হ্যাঁ, বললা যে মানুষ ভাববে এখানে পিআর এর জন্য বা ওয়ার্ক পারমিট এর জন্য ইজি হয়। এটা তো তুমি ব্যাকগ্রাউন্ডটা বললা স্কলারশিপ পাওয়ার পরে তুমি ডিসিশন নিলা আ তুমি কানাডা আসবা। কিন্তু কিন্তু তার তুমি আগের যদি ডিসিশনটা হয়ে যায়, তাহলে সেদিকে যদি আমি যাই, যে আগে কেন আমি কানাডায় এপ্লাই করছি বা কেন যোগাযোগ হ্যাঁ, করছি। আ আসলে বিষয়টা হচ্ছে যে আমি সবসময় চেয়েছি যে আমি যদি কোনো হায়ার স্টাডিজ চিন্তা করি, তাহলে সেটা যেন একটু স্মুথ হয়, যে এক্সট্রা বার্ডেন যেন আমার মাথায় না আসে। যেমন এখানে কানাডার যে বিষয়টা হচ্ছে যে আমি যে লাইনে যাচ্ছি, যে রাস্তায় যাচ্ছি, এই রাস্তাটা একটু সিমিলার রাস্তা। হুম,
হুম। মানে এখানে আমি আসলাম, এখানে আসছি, কিন্তু আমার এখানে যে জিনিসটা হচ্ছে যে আমার এখানে এক্সট্রা কোনো প্রেশার নিতে হচ্ছে না, যে আমাকে যে কালচারাল গ্যাপ একটা আছে, না এটা বলবো না, তো তারপর আর এটাকে মনে হচ্ছে না যে আমি একদম আহ, কি বলে যে ছিলাম এক জায়গায়, সেখান থেকে অন্য একটা জায়গায় গেলাম যেখানে আমি কেউ কাউকে তাই না? আচ্ছা। চেনে না। যে সমস্যাটা আমি জানি না, আমি যাইনি, আমি চায়না যাইনি, জাপান যাইনি, বা অন্য কোনো দেশে যাইনি, ইভেন নেদারল্যান্ড বা অন্যান্য যে যে দেশগুলো আছে। হুম, তো এগুলোতে গেলে হয়তো বা একটা কালচারাল শক বা যেটা ছিল এখানে, আমি যেমন মনে হয় যে আমি যখন তাদের সাথে কথা বলি, হ্যাঁ, আমার মনে হচ্ছে যে না, আমি তাদের সাথে কমিউনিকেটটা অন্তত করতে পারছি হতে পারে। হ্যাঁ, ইজিলি। ইজিলি। হ্যাঁ, এটা আমার কাছে একটু মানে অ্যাডভান্টেজ মনে হচ্ছে, এটাই মূল কারণ। দ্যাট মেক সেন্স। তো জুনায়েদ, তুমি হচ্ছে, আমরা জানি যে তুমি একটা ইউনিভার্সিটি টিচার হিসেবে অলরেডি আছো বাংলাদেশে। তো তোমার এই বাইরে আসাটা কেন? তোমার কি বাইরে আসাটা প্রফেশনাল রিকোয়ারমেন্ট? নাকি তুমি বাইরে পড়তে চেয়েছো তাই? টু বি অনেস্ট, যদি আমি বলি, আমি যদি প্রফেশনালি একাডেমিক ইসেতে না থাকতাম, একাডেমিক ইয়াসে জড়িত না থাকতাম, হুম, হয়তো বা আমার ইচ্ছা থাকলেও এটা হয়ে উঠতো না। অনেকেরই উচ্চশিক্ষার ইচ্ছা থাকে, কিন্তু তারা যে সকল সেক্টরে বা যে জবগুলোতে তারা ইনভলভ হয়ে যায়, চাইলেও হয় না। তা আমার জন্য সহজ হয়েছে। আমার অবশ্যই ইচ্ছা ছিল, যে আমার ইচ্ছা ছিল যে আমি উচ্চশিক্ষা নেব। হয়তোবা আমি যখন এখানে আহ, কি বলে, যখন আমি একটা ভার্সিটিতে জয়েন করলাম, তারপরে এটা তো অবশ্যই একটা রিকোয়ারমেন্ট যে আমি যদি টিচিং এ আসি, অবশ্যই আমার একটা উচ্চশিক্ষা বলতে যেটা বোঝাচ্ছে যে আমি যে নামের আগে ডক্টরেট লাগানোর জন্য আসিনি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, হুম, হ্যাঁ, আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা যে একদম ব্যাকডেটেড এটাও না। হুম, কিন্তু কথা হচ্ছে যে আমি যে এই যে কাটিং এজ টেকনোলজি যেগুলো চলছে ওয়ার্ল্ডে, এটার সাথে যে একটা সেতু বন্ধন তৈরি করা, এটা কিন্তু সবাই করছে। হ্যাঁ, আচ্ছা। বিষয়টা এমন না, অনেকে এটা মনে করে যে আমরা অনেক টেকনোলজিতে অনেক পিছায় আছি, বা হুম, কোনো কিছুই হচ্ছে না, আমরা 100 বছর পিছায় আছি, এরকম বিষয়গুলো না। কিন্তু যারা কিন্তু আপনি দেখেন আপু, যারা বাইরে যাচ্ছে, পড়াশোনা করছে, তারা দেশে ফিরছে, তারা কিন্তু সিমিলার টাইপের রিসার্চই করার চেষ্টা করছে, দেশে হ্যাঁ, গিয়ে অলমোস্ট সেম। হুম, অলমোস্ট সেম। হ্যাঁ, একটু হয়তোবা যে সুযোগ সুবিধা যেটা আছে সেটা একটা ঘাটতি থেকে যায়। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে দুইটাই, এক কথা হচ্ছে যে আমি একটা ডিগ্রি করতে আসছি, আমি ডিগ্রি কিন্তু বাংলাদেশেও করতে পারতাম, করতে বা পারবে। অনেকেই কিন্তু করতেছে, হ্যাঁ, এবং সেটা অনেক ক্ষেত্রে সুবিধা। হ্যাঁ, হুম, যদি শুধু ওই যে প্রফেশনাল রিকোয়ারমেন্টের জন্য আপনি যেটা বলছেন, হ্যাঁ, যে আমি যদি বাংলাদেশে যদি পার্ট টাইমও থাকি, আমার চাকরি করতেছি, সবই করতেছি, আমি ফ্যামিলির সাথেও থাকছি, এবং পার্ট টাইম আমি একটা কোনো একটা ভার্সিটিতে পিএইচডি করে আমি আগে ডক্টরেট বসায় নিলাম, ওকে, আমার ইজি। প্রফেশনাল রিকোয়ারমেন্টও হয়ে গেল, আমার এত কষ্ট করার দরকার নেই। হ্যাঁ, কিন্তু আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে মানে ওই যে বলে না, এক ঢিলে দুই পাখি, যে আমার যে ইচ্ছা ছিল সেটাও হচ্ছে, প্লাস আমার যে প্রফেশনাল রিকোয়ারমেন্ট যদি লাগে আর কি, প্রফেশনালি যেটা লাগে সেটাও হচ্ছে, দুটোই। বরং আমার মনে হয় তোমার এই মানে প্রফেশনটা তোমাকে একটু লাইক এক্সট্রা মোটিভেট করছে এটার এটা জন্য। অবশ্যই, তোমার ইচ্ছা তো অবশ্যই মনের ভিতর ছিলই। কিন্তু যেহেতু তুমি টিচিং প্রফেশন এ আছো, এটা তোমাকে আরেকটু এনকারেজ করছে। এনকারেজ করেছে। গো ফর ইট, গো ফর একটু ইট। না, অনেকটাই করেছে। অনেকটাই, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো জুনায়েদ, তুমি কবে থেকে এপ্লাই করা শুরু করলা এবং তুমি কিভাবে প্রিপারেশন নিলা? তুমি যদি একদম জাস্ট বিগিনিং থেকে বলা শুরু করো, তাহলে একটু ভালো হয়। একদম আইএলটিএস থেকে বলো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে প্রিপারেশনটা ওইভাবে আয়োজন করে নেওয়া হয়নি কখনো। হুম। আর মানে যদিও জিনিসটা শুনতে অড শোনাবে, কিন্তু আমি একটু অলস প্রকৃতির লোক। তো আমি যদিও এখানে আমি ডুয়েটে জয়েন করেছি প্রায় 5.5 বছর হয়ে যাচ্ছে। জয়েন করার সময় আমি একটু বলে নেই, আর আসলে আমি ফার্স্ট ফ্যাকাল্টি মেম্বার ছিলাম, আমাদের যে ডিপার্টমেন্ট ছিল হলিডে। তো জয়েন করার সাথে সাথে ওখানে কিছুই জানি ছিল না, তুমি অনেক কোনো ব্রিলিয়ান্ট। অস্তিত্বই ছিল না যে আমি ফার্স্ট ফ্যাকাল্টি মেম্বার। তো ওই ডিপার্টমেন্ট গুছাইতে গুছাইতে আমার প্রায় 3 সাড়ে 3 বছর চলে গেছে। এবং আচ্ছা। ফ্যাকাল্টি মেম্বার যারাও ছিল, পরে যারা জয়েন করছেন, 3-4 জনের একটা ফ্যামিলি। এখন 3-4 জনের মধ্যে যে আমি চলে যাব, এই চিন্তাটা তখন মাথায় আসে নাই। আমি চেষ্টা হ্যাঁ, করছিলাম যে আমি হ্যাঁ করবো না। তো মাঝখানে যখন দেখলাম যে কোভিড চলে আসলো, তারপর আমার মনে হলো যে আমি স্থবির হয়ে গেছি, যে আসলে আমার কিছুই হচ্ছে না, হুম, সময় চলে যাচ্ছে, কিছুই হচ্ছে না। বাই দিস টাইম দেখা যাচ্ছে যে একটা প্রেশারও ফিল হচ্ছিল, যে আমার সাথে যারা জয়েন করছেন, যে কলিগরা আছেন, তারা অলরেডি তাদের চলে গেছেন। তারপর আমার একটা রিয়েলাইজেশন হলো যে না, এভাবে বসে থাকলে হবে। তো অন্তত আমাকে তখন কি করতে হবে, যে এপ্লাই করা অন্তত শুরু করতে হবে। হ্যাঁ, তারপর আমি একটু স্টাডি করে দেখলাম যে বিষয়টা হচ্ছে কি, যে কমিউনিকেট করাটা হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ, যে আমি কোনো প্রফেসরের সাথে কমিউনিকেট করবো, এটাই হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে সবাই আটকে যাচ্ছে কোথায়,
যে তারা কমিউনিকেট করতে পারছে না, প্রফেসরকে মেইল করে রিপ্লাই পায় না, হুম স্বাভাবিক কথা। তাহলে দেখলাম যে ঘটনাটা কোথায়? ঘটনাটা হচ্ছে যে আসলে ওই ইমেইল যখন লেখে ওই যে ইন্টারনেট থেকে ইমেইল কপি করে পেস্ট করে জেনারিক ইমেইল হয়ে যায়। তো অলরেডি অনেক ইমেইল স্প্যামেও চলে যায়। হ্যাঁ হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে না, আমাকে একটু প্রফেশনালি ইমেইল লিখতে হবে। তো তখন একটু চিন্তা করলাম যে কি করা যায়। কোর্সেরা একটা কোর্স ছিল যে হাউ টু রাইট প্রফেশনাল ইমেইলস বা এইরকম। তো ওই কোর্সটা একটু, যদি অনলাইন কোর্স, তো এটা আমাকে একটু অনেকটা হেল্প করছে। ওইটা থেকে বুঝলাম যে আসলে বিভিন্ন এলাকার প্রফেসর বা বিভিন্ন এলাকার একটা ইয়া আছে, ট্রেন্ড আছে, তারা কি টাইপের ইমেইল পছন্দ করে। যেমন এই নর্থ আমেরিকার রিজনটায় এরা হচ্ছে খুব শর্ট ইমেইল পছন্দ করে, যে একদম অল্প কথায় শর্ট ইমেল এবং শর্ট সিভি, এখানে এই 3-4 শর্ট পেজের সিভি, সিভি মানে কেউ নেয় না। ইয়া নাই। আবার ব্রাজিল বা অন্য কোনো জায়গায় যদি যাই বা এশিয়ান কন্টিনেন্টে চিন্তা করেন যে ইমেইল করতে গেলে কেমন আছেন সালাম দিতে হবে, আপনার পরিবারের লোকজন কেমন আছেন, এরা আবার এই বিষয়গুলোকে না দিলে তারা হ্যাঁ, এবং একটু এশিয়ান কনটেন্টে ওরা হচ্ছে ৩-৪ পেজের সিভিও অ্যাকসেপ্ট করে, যেটা একসেপ্ট করে নর্থ আমেরিকা করে না। করে না। তো আমি এরপর থেকে এটা একটু দেখলাম যে আমি ইমেইলটাকে আমাকে লিখতে হবে, সুন্দরভাবে লিখতে হবে, যেটা আমি যাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আমি কেন তাকে মেইল করছি এই বিষয়টা যেন আমার হুম, ক্লিয়ার থাকে। আমি এরকম ইমেইল একটা রেডি করলাম, ড্রাফট করলাম যে প্রফেসর। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি র্যান্ডমলি তো আর মেইল করা যাবে না, যাকে তাকে করা যাবে না। তো আমি কিছু প্রফেসর সিলেক্ট করলাম, শুধু শুধু কানাডা না, আমি হুম, ইউরোপের চেষ্টা করেছি বা অন্যান্য জায়গায়, সব জায়গায় চেষ্টা করেছি। তো তাদেরকে আমি মেইল করা শুরু করলাম। তো এরকম না যে আমি দিনে ১০০টা মেইল দিচ্ছি। আমার যখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমি এখন ফ্রি আছি, যে আমি এখন কিছু ইউনিভার্সিটি আগে সার্চ করি। তারপর তাদের ডিপার্টমেন্ট দেখি যে তারা কি ধরনের কাজ করছে, বা সেখানে কিন্তু দেখা গেল ডিপার্টমেন্ট ঠিক আছে। কিন্তু কাজ আমার সাথে অ্যালাইন না। আমি সেখানে মেইল করিনি। তো এরপরে দেখা গেল যে আমি যখন মেইল করা শুরু করলাম, আস্তে, আস্তে রিপ্লাই পাওয়া শুরু করলাম। তো রিপ্লাই তো মেক্সিমামই জেনারিক রিপ্লাই হয় যে আমার এখানে এখন কোন স্টুডেন্ট নেওয়ার সুযোগ নাই। তোমার বেটার লাক নেক্সট টাইম, আমি ইত্যাদি, ইত্যাদি এরকম দেওয়া শুরু করলাম। তো তারপর ইমেইল করতে, করতে আমার মনে হলো যে এখানে রিকোয়ারমেন্ট আরেকটা ফ্যাক্ট। হ্যাঁ, শুরুতে আমি যখন ছিল তখন আমি আইএলটিএস দেইনি। আচ্ছা। আইএলটিএস দেইনি, দেব করে দেওয়া হচ্ছিল না। এটা আলসেমি সবাই থাকে। হুম, শুধু আমার না, আমার মনে হয় যে 99% থাকে। 1% কে আমি সিরিয়াস কাতারে ধরতে পারি, যারা একদম হ্যাঁ, ধরাবেল বাঁধা নিয়মে চলে। তারপরে চিন্তা করলাম যে প্রথমে একটু দেখলাম যে আইএলটিএস ছাড়া কোথায়, কোথায় হয়। ট্রাই করে দেখি যে এত কষ্ট করার কি দরকার? একটা পরীক্ষা দেব। তো দেখলাম যে আসলে প্রফেসরকে মেইল করার জন্য আইএলটিএস এর কোনো দরকার নেই। বা প্রফেসরকে রাজি করার জন্য, এটা তো পরের রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে এডমিশনের রিকোয়ারমেন্ট। এই সেন্সে আমি ইয়ে করছিলাম। তো পরে আইএলটিএস টা দিলাম কেন? আইএলটিএস টা দিলাম হচ্ছে এটা আসলে আমি এখানে আসার জন্য দেইনি। আচ্ছা। হুম। আইএলটিএস টা দিয়েছি সেটা হচ্ছে যে আমি যখন ওই যে জাপানিজ প্রফেসরের সাথে মিট করি, তো সে যখন আমাকে এপ্লাই করতে বলে এবং সবগুলো প্রসেস পার হয়ে যখন আমি স্কলারশিপটা পেয়ে যাই নেক্সট, তো তখন ওদের ভার্সিটির যে রিকোয়ারমেন্ট ছিল, ভার্সিটিতে বলছে যে তোমাকে হচ্ছে আইএলটিএস দিতে হবে। হুম, যদি স্কোর তোমার 5.5 হোক বা 6 হোক, এটা ম্যাটার না, কিন্তু ম্যাটার। হুম, লাগবে। তখন হচ্ছে আমার বইমেলা চলছিল, আমি বললাম হ্যাঁ আমি দেবো। হ্যাঁ, তো তারপর আমি ভুলে গেছি। হ্যাঁ, প্রফেসর আমাকে বলছে যে কি ব্যাপার, তোমার আইএলটিএস এর কি খবর? আমি বললাম হ্যাঁ, আমি অ্যাপ্লাই করতেছি, আমি শেষ পর্যায়ে। আমি অ্যাপ্লাই প্রিপারেশন শেষ করেছি, আমি অ্যাপ্লাই করছি। পরে আমি করলাম কি, আইএলটিএস এর যে কম্পিউটার ডেলিভার টেস্ট আছে, ওখানে আমি রেজিস্ট্রেশন করলাম। ৩-৪ দিন একটু প্রিপারেশন নিয়ে আমি আইএলটিএস দিয়ে দিয়েছিলাম। তো ৩-৪ দিন দেওয়ার পরে, যে আইএলটিএস দেওয়ার পরে রেজাল্ট ওই ৩ দিনেই পেয়েছি। সর্বোচ্চ ১ সপ্তাহ, ১ সপ্তাহের মধ্যে আমি টেস্ট করে পেয়েছি। না, আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকেই যে আইএলটিএস দেবে কি দেব না, হ্যাঁ কখন দেব, বা এটাই যে একমাত্র রিকোয়ারমেন্ট, এটা মনে করে বছরের পর বছর বসে থাকে। বসে থাকে, কোথাও অ্যাপ্লাই করে না, কিছু করে না। আমি তাদেরকে বলবো যে বিষয়টা এমন না। আমি ৪ দিনের প্রিপারেশন নিয়ে আমি একটা মানে স্ট্যান্ডার্ড যে স্কোর, সেই স্কোরটা আমি পেয়েছি, আচ্ছা, যেটা দিয়ে আমি ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ভার্সিটিতেই অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে করতে পারবো। হুম। এবং এটা কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে যে যারা অনেকেই বলে যে আমি তখন কাগজ কলমের সাথে নাই, যে পরীক্ষা দিতে হবে, পেন্সিল দিয়ে আইএলটিএস দিতে হবে। হ্যাঁ, আমি বললাম যে এত চিন্তা করার দরকার নেই, এখন কম্পিউটার ডেলিভার টেস্ট দেওয়া যায়। আমরা সারাদিন ফেসবুক চালাই, এটা চালাই, কম্পিউটারে বসেই। কম্পিউটার ডেলিভার বলতে আমি বলছি না যে বাসা থেকে, ওদের সেন্টারে গিয়ে দিতে হবে, কিন্তু এটা অনেকটাই হ্যাঁ, ইজি। কিন্তু আমি আসলে যখন আমার কাছে কেউ অ্যাপ্রোচ করে, আমি আসলে সবাইকে বলি যেন তারা আইএলটিএস টা ১ম এ দেয়। কারণ ধরো তোমার প্রফেসর তোমাকে যে এক্সেস টা দিছে যে হ্যাঁ, তুমি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও বা আমাকে জানাও।
এটা কিন্তু সবসময় নাও হতে পারে। না, এটা হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমি বললাম যে এটা হচ্ছে জাপানের জন্য হয়েছে, কারণ জাপানে অনেক ইউনিভার্সিটিতে লাগে না। হ্যাঁ, কিন্তু আমি আবার করেছি কি, আমার যখন স্কোর পেয়েছি, তো আমি যখন কানাডায় অ্যাপ্লাই করছি, তখন কিন্তু আমার এখানে অবশ্যই লাগতো, হ্যাঁ, আমার ভার্সিটিতে। এক্সাক্টলি। হ্যাঁ, তো আমাকে কেউ অ্যাপ্রোচ করলে আমি ১ম কথা বলি যে, "তুমি ৩ পাও, ২ পাও, ১ পাও পরীক্ষা দাও।" পরীক্ষাটা তো। হ্যাঁ, তুমি পরীক্ষাটা দাও। কারণ তোমার হাতে যখন স্কোর থাকবে না, তখন তোমার একটা হেডেক আসবে যে আমার স্কোর তো এক্সপায়ার হয়ে যাবে। আমি কেন এপ্লাই করি না? ধরো যে একটু এক্সাক্টলি। লেজি যে তুমি বললা যে এই যে ইচ্ছা করে না, আচ্ছা করব নে। এই লেজিনেস টাও কিন্তু তোমার একটু হইলেও কমে যাবে যে আমার স্কোর আছে। লাইক হোয়াটস হুম, স্টপিং মি রাইট? মানে এটা হচ্ছে যে আমি যদি একটা বাসের টিকেট কিনে ফেলি, হ্যাঁ, তখন আমার স্টেশনে যাওয়ার বা বাস এক্সাক্টলি, স্ট্যান্ডে যাওয়ার তাড়াটা এক্সাক্টলি, থাকবে। এক্সাক্টলি। এটা একটা কারণ। আচ্ছা, তো তুমি তুমি তো বললা তুমি IELTS এর প্রিপারেশনটা খুব বেশি নেও নাই। তো হুম, তারপরেও তুমি যতটুকু প্রিপারেশন নিছো, কোন পার্টটা তোমার মনে হয়েছে যে obstacle? কোন পার্টটা তোমার মনে হয়েছে আচ্ছা। যে আমি যদি আগে ভাবতাম, আমি একটু লাইক প্র্যাকটিস করতে পারতাম রেগুলার চলতে ফিরতে? আমার যেটা অবস্টাকল মনে হয়েছে ফার্স্ট যেটা, সবার ক্ষেত্রে তা হয় না। কিন্তু আমার লিসেনিংটাতে একটু প্র্যাকটিস করা বেশি দরকার ছিল। এই কারণে লিসেনিং এর সমস্যাটা হচ্ছে কি, আপনি রাইটিং বলেন বা এই রিডিং বলেন, এটা তো আপনি দেখতে পাচ্ছেন। আর লিসেনিং এর বিষয়টা হচ্ছে যে আপনি যদি কোনো একটা কিছু স্কিপ করে যান একবার, এটাকে একদম আবার রিক্যাপ করার স্লো কোনো শেষ। সুযোগ থাকে না। হ্যাঁ, তো আমি যে সমস্যায় পড়ছিলাম, আমি যেহেতু প্র্যাকটিস কম করেছি, যেটা আমার ছিল, যেটা আমার করা উচিত ছিল, কিন্তু আমি করিনি। তো আমি মাঝখানে খেই হারিয়ে ফেলেছিলাম যে আসলে আমি একটা কিওয়ার্ডকে টার্গেট করছিলাম, দেখে কিওয়ার্ড কখন পার হয়ে গেছে, পরবর্তীতে দেখি যে নাই, আমি অনেকটা কোশ্চেন পার করে গেছি। এই মিস কারণে আমার লিসেনিং স্কোরটা মানে একটু কম আসছে, যেটা আচ্ছা, স্ট্যান্ডার্ড স্কোর, বাট সেটা তুলনামূলকভাবে কম। আর রাইটিং এর ব্যাপারটা হচ্ছে যে আমাদের রাইটিং যদি আপনি ভালো প্রিপারেশন না নেন, হ্যাঁ, তাহলে রাইটিং যদি প্র্যাকটিস ভালো না করে, তাহলে রাইটিং এর স্কোর খুব বেশি আসে না টাফ। সাধারণত। টাফ। হুম, তো ভালো স্কোর তোলার ইয়া হচ্ছে যে রিডিং, স্পিকিং এর বিষয়টা হচ্ছে যে আপনি যদি ফ্লুয়েন্টলি বলে যান, ভুল হোক, শুদ্ধ হোক, যেটাই হোক, বলে যান, স্কোর আপনি হ্যাঁ, পাবেন। অনেকে মনে করে যে স্পিকিংটাই মেইন সমস্যা। আমি মনে করি না, কারণ আপনি যদি অ্যাভারেজ 6.5 পান, তাহলে আমার মনে হয় যে আপনি হ্যাঁ, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে 7 অ্যাপ্লাই থেকে করতে 6 ই পারবেন। হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো তুমি যে এখানে আসলা তোমার তো প্রফেসর ম্যানেজ করতে হইছে, রাইট? হ্যাঁ, রাইট। প্রফেসর ম্যানেজ সেটা করতে হচ্ছে হচ্ছে। ফার্স্ট প্রফেসর ম্যানেজ করছো। বাট ইউনিভার্সিটির অ্যাডমিশন এর তোমার ক্রাইটেরিয়া গুলা কি, কি ছিল? লেটস সে পাবলিকেশন, রেজাল্ট, হোয়াটএভার দেয়ার আর। ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হচ্ছে মোরালেস এই কানাডিয়ান ইউনিভার্সিটি গুলো সিমিলার, আমি যা দেখলাম। তো এখানে হচ্ছে যদি আমি পিএইচডি তে আসতে চাই, আমার একটা মাস্টার্স ডিগ্রি লাগবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। আর সাথে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য আমার যে টেস্ট লাগে, সেটা হচ্ছে আইএলটিএস হতে পারে, টোফেল হতে পারে, বা এদের কানাডিয়ান একটা টেস্ট আছে, কানাডিয়ান একাডেমিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা বলে, এটাও হতে পারে। বা তারা পিয়ারসন ইংলিশ টেস্টও, মানে যা যা আছে আর কি, হুম, হুম। এটা একটা মিনিমাম স্কোর লাগবে অ্যাপ্লাই করতে। আর এই পাবলিকেশনের ব্যাপারটা হচ্ছে, পাবলিকেশন এখানে এডমিশনের জন্য লাগে না, আচ্ছা। এক কথায় এডমিশনের জন্য লাগে না, কিন্তু প্রফেসর যখন ম্যানেজ হয়, সিলেক্ট করে, কারণ এই বিষয়টা আমার মনে হয় যে এরা প্রফেসর উপরেই ছেড়ে দিয়েছে যে তারা কিভাবে নেবে। নিবে। এক্সাক্টলি। হ্যাঁ, কিন্তু এখানে আমাকে ওই এডমিশনের যে ফর্ম ছিল অনলাইনে পূরণ করতে হয়েছে। এখানে আমাকে পাবলিকেশনের ইনফরমেশন দিতে হয়েছে, হুম, হুম। যে আমার পাবলিকেশন আছে কিনা, কোনো বুক চ্যাপ্টার আছে কিনা, হ্যাঁ, বা আমার স্টেটমেন্ট অফ পারপাস কি, এগুলো দিতে হয়েছে। এটা হচ্ছে কিন্তু পাবলিকেশনটা থাকা ভালো, বাট ইটস থাকা নট ভালো, লাইক এটা আমার অবস্টাকল। ম্যান্ডেটরি যে আমার লাগবেই, এরকম সেটা না। কিছু না। না, আমার প্রফেসর আমাকে যখন আমার ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ তো নিয়েছিল না, মানে ইয়া না, অফিসিয়ালি নেয়নি, এমনিতেই ফোন করেছিল, ভিডিও কল করে। তখন ও বলেছিল যে তোমার লিস্ট তোমার তো কিছু পাবলিকেশন আছে। হুম, হুম, হুম। মানে বিষয়টা এমন ছিল যে তোমার তো কিছু আছে, যে তুমি বাকিটা শিখে নিতে পারবা। আসলে রিসার্চ শুরুই হয় হচ্ছে মাস্টার্স বা পিএইচডি লেভেল থেকে। যে লেভেলে। এখন একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যখন কেবল পাশ করে বের হয়েছে, ফ্রেশ গ্রাজুয়েট, তার কাছে তো এমন হাই কোয়ালিটির রিসার্চ আশা করাও ঠিক না, ভালো না। হ্যাঁ, হাই কোয়ালিটির রিসার্চ আশা করা ঠিক না। এটা যেমন সত্য, এটাও কিন্তু সত্য যে এখন কিন্তু স্টুডেন্টদের রিসোর্সেস আছে। যারা ধরো আন্ডার গ্রেড এ তারা কিন্তু চাইলে একটা ছোটখাটো কিছু করতে না, পারে। একটা করতে পারে, এটা কিন্তু অবশ্যই করতে পারে। কারণ আমি জানি না অন্যান্য আমাদের ভার্সিটির অন্যান্য ডিপার্টমেন্টে হয় কিনা। তবে আমাদের ডিপার্টমেন্টের দিকে একটা হচ্ছে রিসার্চ প্রজেক্ট করতে হয়, যেটা হচ্ছে যে একটা 6 মাস বা 1 বছর ধরে একটা রিসার্চ করতে হয়, যেটা যে একটা
ওই থিসিস সাবমিট রিসার্চ করতে। প্রজেক্টটাই ধরো এখন যেহেতু আমরা জানি যে এটা হেল্পফুল, ওইটাই আমরা একটু হেভিলি করতে পারবো। হ্যাঁ, ধরো একটা হেভিলি করে পাবলিশ, ভালো হ্যাঁ, জার্নালই করা যাবে। ভালো বিষয়টা এমন না জার্নাল যে হ্যাঁ, করতে হবে। এটা ধরো আগে আগে আমরা জানতাম না, কিন্তু এখন আমরা জানি যে এটা আমার হেল্পফুল হতে পারে। সো তবে আমরা আমি যেটা যেটা বলতে চাচ্ছি যে পাবলিকেশনটা কোথায় কাজে লাগে। এডমিশনের ক্ষেত্রে এটা কোনো অবস্থাকর না। ইম্পর্টেন্ট এডমিশন কিন্তু অনেকেই পায়, কিন্তু এডমিশনের সাথে আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফান্ডিং। ফান্ডিং এক্স্যাক্টলি। আমি এডমিশন পাচ্ছি কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই পড়ার, বিষয়টা হ্যাঁ, এমন না। তাহলে তুমি যে ফান্ডিং তো ফান্ডিং এর কথা বললাই, ফান্ডিং এর জন্য তোমার কি রিকোয়ারমেন্ট লাগে? তুমি যে একটু বলতা যে সিজিপিএ। ফান্ডিং এর জন্য যে রিকোয়ারমেন্টটা লাগে, এটা আসলে ডিপেন্ড করে যে ফান্ডিংটা কোন সোর্স থেকে আসছে। হুম। আমি যদি কানাডার কথা বলি, এখানে হচ্ছে দুই ধরনের ফান্ডিং একটা সোর্স আছে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল ফান্ডিং। আচ্ছা। এক্সটার্নাল ফান্ডিং হচ্ছে সেটা গভর্নমেন্ট ফান্ডিং হতে পারে বা অন্য কোনো অর্গানাইজেশন থেকে ফান্ডিং করতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু অনেকটা কম্পিটিটিভ, অনেকটা পাবলিক সিলেকশনের মাধ্যমে আসতে হয়। যে অনেক ক্ষেত্রে হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা থাকে না। এটা এডমিশনের পরে এটার উপর চেষ্টা করতে হয় বা এরকম। আর ইন্টারনাল ফান্ডিং এর বিষয় যেগুলো আছে, তার মধ্যে ইউনিভার্সিটি গুলো কিছু স্কলারশিপ দেয়। যেমন আমি দুইটা স্কলারশিপ পেয়েছি এখানে। একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ডক্টরাল টিউশন স্কলারশিপ, মানে বিষয়টা হচ্ছে যে এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা পড়ে এবং যারা ডোমেস্টিক স্টুডেন্ট আছে, এদের মধ্যে কিন্তু টিউশন ফি একটা হিউজ ডিফারেন্স আছে, ইন্টারন্যাশনালদের জন্য অনেক বেশি। এটা টোটাল হাফ। হ্যাঁ, টোটাল হাফ এরকম। তো তখন এই স্কলারশিপটা পাইতে গেলে কিন্তু কিছু রিকোয়ারমেন্ট ছিল। রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার যে রেজাল্ট, এই রেজাল্টটা এতে কানাডিয়ান স্ট্যান্ডার্ডে 80% রেজাল্ট থাকতে হবে। এখানে কিন্তু আমরা একটা ভুল করি। 80% বলতে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে 80%, যে 44 থাকতে হবে বা এইরকম রেজাল্ট। এখানকার 80% হচ্ছে যে এই স্কেলে যে আমাদের যদি 3.5 থাকে, হ্যাঁ, এই 3.5টাকে কিন্তু এখানে হচ্ছে এ মাইনাস গ্রেড বলে। 80% ইয়ে করে। না, তো আমাদের তো কনভার্ট হয়। আমাদের এখানে কানাডায় তো 4.5, whereas বাংলাদেশে 4। হ্যাঁ, হ্যাঁ, সো কনভার্ট হয়ে আমাদেরটা আসলে বেড়ে যায়। বেড়ে যায়, হ্যাঁ, অনেকটাই বেড়ে যায়। বাংলাদেশে অনেকটাই বেড়ে যায়। তো এই জিনিসটা অনেকে, আমি এটা বলতে চাচ্ছি যে আমি যখন শুরুতে ভার্সিটি দেখা শুরু করেছিলাম, তখন আমি দেখেছিলাম যে ওই যে সাসকাচুয়ানে মনে হয় ওয়েবসাইটে দেওয়া ছিল যে লাস্ট 2 ইয়ার্স এ যে তাদেরকে 80% গ্রেড থাকতে হবে। আমি এই জিনিসটা নিয়ে অনেকটা কনফিউজ ছিলাম যে অনেকে থাকে না 80% যে বাংলাদেশের ইয়াতে। তো আমি যেটা বুঝলাম যে আসলে বিষয়টা এমন না। আর সব ইউনিভার্সিটিতে এটার পার্সেন্টেজ ক্যালকুলেট করার একটা সফটওয়্যার বা ইয়ে থাকে। হ্যাঁ, আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে কি, আমি দেখলাম যে বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ভাবে তারা ইয়ে করে। বাংলাদেশের জন্য ওখানে তারা তাকরিবির ইয়ে দেয়া নাই, ওখানে বুয়েট দেয়া আছে আর কি বলে বিআইটি দেয়া ছিল। বিআইটি যদি এখন নাই, যে আচ্ছা, বাকি যেগুলো আছে, ওই বুয়েটের গ্রেডিং সিস্টেম আর আমাদের গ্রেডিং সিস্টেম তো সিমিলার, অলমোস্ট সেম। ইয়া, অলমোস্ট সিমিলার, সিমিলার, একদম সিমিলার। সেম। হ্যাঁ, তো ওইটা থেকে দেখাচ্ছিল যে আমাদের যেটা হচ্ছে 3.5, সেটা এদের হচ্ছে 80% দেখাচ্ছে। যেটা এইভাবে কি পার্সেন্টেজ করছে একদম, যদি আমি উপরেও যাই তবু সেটা হচ্ছে 80% হচ্ছে। আচ্ছা। তো এই 80% রিকোয়ারমেন্ট লাগবে আমার কিছু পাবলিকেশন। হুম। এটা যদি তোমার এগুলো থাকে, ফান্ডিং এর জন্য তুমি হ্যাঁ, বলতেছো। ফান্ডিং এর জন্য, এই ফান্ডিং এর জন্য কিন্তু আমাকে আলাদাভাবে এপ্লাই করতে হয়নি এই ফান্ডিংটার জন্য। এটা হচ্ছে যে আমি যখন আমার অ্যাপ্লিকেশন ড্রপ করছি, ওরা আমার এটা কি ক্রাইটেরিয়া তোমার গুলো। এন্ট্রান্স? জি, এটা কি তোমার এন্ট্রান্স? এই ফান্ডিংটার হ্যাঁ, নাম হ্যাঁ, এন্ট্রান্স? এটা এন্ট্রান্স। আমার মনে হয় কানাডার সব ভার্সিটিতেই, মোটামুটি সব না, ভার্সিটিতেই। এটা এন্ট্রান্স না, এটা তারা বলছে হচ্ছে এটা আবার সবাই পায় না। আচ্ছা, অর্থাৎ রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার যদি এই ফুলফিল করে যে আমার 80% অ্যাভারেজ থাকে, এবং তাহলে আমি, তারা এডমিশন কমিটি চাইলে আমাকে এটা দিতে পারে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা বিষয়, তারা এটা দিল। এটার পরে হচ্ছে আরো কিছু ফান্ডিং সোর্স হচ্ছে যে যে প্রফেসরের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে, তার বিভিন্ন প্রজেক্ট থাকে বা অন্য কিছু থাকে, সেখান থেকে সে একটা ফান্ডিং দেয়। সেটা আচ্ছা। আসলে অনেকটাই প্রফেসরের সাথে নেগোসিয়েশনের ব্যাপার থাকে ব্যাপার যে থাকে। সে হ্যাঁ, কতটুকু দিচ্ছে বা আমার ইয়ে আছে। তো এখান থেকে একটা ফান্ডিং দেয় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সাথে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কয়েকটা টিও দিতে পারে, একটা বা দুইটা হ্যাঁ, দিয়ে দিতে পারে। তো এইটা ছিল হচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে দেওয়া ফান্ডিং। আর আরেকটা আমি স্কলারশিপ পেয়েছি যেটা ছিল ব্যারেট ফ্যামিলি গ্রাজুয়েট স্কলারশিপ। এটা এককালীন একটা অ্যামাউন্ট দেয়, আচ্ছা, $20,000 মতো দিয়েছে। এইটার রিকোয়ারমেন্ট ছিল যেটা, এটার রিকোয়ারমেন্ট কিন্তু আমাকে হচ্ছে আমার একটা রিসার্চ প্রপোজাল দিতে হয়েছে। এটা কিন্তু আমি ভার্সিটি এডমিশনের জন্য না, এই আলাদা স্কলারশিপ জাস্ট ফান্ডিংটার আলাদা জন্য। জন্য, ফান্ডিং এর জন্য আমাকে আমার পাবলিকেশন ডিটেলস দিতে হয়েছে। হুম, এবং আমার যে অন্যান্য
যে অ্যাক্টিভিটিস আছে রিসার্চ রিলেটেড সবকিছু আমাকে কিন্তু ওখানে দিতে হয়েছে। এবং এই স্কলারশিপটা পাওয়ার মূল ক্রাইটেরিয়া হচ্ছে আমার পাবলিকেশন থাকতে হবে। হুম। হুম। এই পাবলিকেশন যাদের ছিল না, আমরা যারা এখানে কয়েকজন অ্যাপ্লাই করেছিলাম আমার প্রফেসরের আন্ডারে, শুরুতে তারা কিন্তু হচ্ছে আমাকে দিয়েছিল, একটাই অ্যাওয়ার্ড করছিল। তো দেওয়ার পরে কারণ হচ্ছে বাকি যে দুজন ইন্ডিয়ান আসছে আমার ল্যাবে, ওরা ফ্রেশ গ্রাজুয়েট। আচ্ছা। একজন ফ্রেশ গ্রাজুয়েট, একজনের পাবলিকেশন আছে, 2টা পাবলিকেশন আছে, ভালো জার্নালে আছে। কিন্তু তারা ওভারঅল যেটা দেখেছে আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স বা সামথিং সবকিছু মিলে ফার্স্ট আমাকে দিয়েছে। পরে ওকে ওয়েটিং লিস্ট থেকে আরেকজনকে দিয়েছে, 2জনকে দিয়েছে। মানে এই যে ফান্ডিংটা, আপনি যদি কোনো এক্সট্রা ফান্ডিং পেতে চান, হুম, হুম। যেটা আপনার হচ্ছে যে যেটা গ্রান্টেড ফান্ডিং থাকে তার বাইরে যদি কিছু পেতে চান, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পাবলিকেশনটা এইভাবে কাজে দেয়। আচ্ছা। মানে ডিফারেন্সটা যেটা তৈরি করছে যে এমন না যে আমাকে ওরা ইভালুয়েট করবে কি দিয়ে। সিজিপিএ যেহেতু সবার সিমিলার থাকে, যারা হাই স্টাডির হ্যাঁ, জন্য যায় কাছাকাছি থাকে, এটা খুব বেশি ডিফার করে না। 80% অ্যাভারেজ মানে 3.5 ও যা, 3.9 ও তা। হ্যাঁ। মানে বিষয়টা এমন। কিন্তু আমার ক্ষেত্রে যদি আমি যদি কোনো একটা ডিফারেন্স ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে এই পাবলিকেশন দিয়ে বা অন্য কিছু দিয়ে আমাকে ডিফারেন্সটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা। আমাদের মানে ম্যানিটোবাতে আমাদের যেটা ছিল, এটা কানাডার অনেক ইউনিভার্সিটিতেই আছে। যেটা হচ্ছে যে তোমার ওই যে 80% থাকলে তুমি একটা এন্ট্রান্স স্কলারশিপ পাবা। এটা অটোমেটিক। মানে এটার জন্য মোটামুটি। তোমাকে হচ্ছে কাউকে নক করতে হবে ব্যাপারটা এমন না। ওই তোমার সিজিপিএ ওইটা পার হয়ে গেলে এটা অলমোস্ট ওদের যতক্ষণ ফান্ড আছে অলমোস্ট সবাই পায়। ওটাকে না, এন্ট্রান্স আমি বলে। আপনাকে মানে একটা কথা বলতে ভুলে গেছি যে বিষয়টা হচ্ছে যে এরা কিন্তু আপনাকে বিশেষ করে হচ্ছে পিএইচডি ক্যান্ডিডেট যারা থাকে, তারা যদি এই ফান্ডিংটা ম্যানেজ করতে না পারে, মিনিমাম ফান্ডিং মানে হ্যাঁ। বিভিন্ন সোর্স থেকে, তাহলে এরা এডমিশন অফারই দেয় না। ও আচ্ছা, আচ্ছা। মানে এমন দেবে না যে যেমন এখানে হচ্ছে যে রিকোয়ারমেন্ট, এখানে কিন্তু মানে একটু অনেকে হয়তো বা তুমি বলতে চাচ্ছ জিনিসটা জানা, এখানে কেউ সেলফ ফান্ডিং এ পিএইচডি করতে পারবে না? সেলফ ফান্ডিং করতে গেলে সেটা অন্যভাবে অ্যাপ্রোচ করতে হবে। ওইটার অ্যাপ্লিকেশনই সেপারেট। হ্যাঁ, কিন্তু আপনি যদি ফান্ডিং এর জন্য করেন তাহলে এইভাবে করতে হবে। যেমন দেখা গেল যে আমার ফান্ডিং হচ্ছে না কোনো সোর্স থেকে, তারা আপনাকে দেবে না। মাস্টার্স এর ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, কিন্তু পিএইচডি এর ক্ষেত্রে ওরা দেয় না। আচ্ছা, দ্যাটস সামথিং নিউ। আচ্ছা, এটা তো গেল তোমার এখানের ফান্ডিং এর কথা। সো তোমার দেশে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে কাগজপত্র, নোটারি, পাবলিক, হ্যান-ত্যান সব মিলায়ে তোমার কেমন খরচ পড়বে একটা স্টুডেন্টের একদম আসা পর্যন্ত? তোমাকে আহ, তো তোমার প্রফেসর আ এয়ার ফেয়ার দেয় নাই, রাইট? না, এয়ারফেয়ার দেয়নি। এয়ারফেয়ারটা আমাকেই সবকিছু নিজেকেই। মিলে তোমার মোটামুটি কেমন টাকা লাগবে? কাগজপত্রের কথা যদি বলি, কাগজপত্র আসলে আমার এখানে নোটারি করতে শুধু আমি ন্যাশনাল আইডি কার্ডটা নোটারি করেছি, আচ্ছা। আর কোনো কিছু লাগেনি। কারণ আমি যখন অ্যাপ্লাই করেছি তখন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, হুম। যে আমার যা আছে ডকুমেন্টস আছে স্ক্যান করে আপলোড করে দিয়েছিলাম। ওকে। আর পরে এডমিশন কনফার্ম হওয়ার পরে তাহলে কিন্তু আমাকে হচ্ছে আমার যে অফিসিয়াল ডকুমেন্ট আছে, ট্রান্সক্রিপ্ট গুলো হুম, হুম। মেইনলি, ট্রান্সক্রিপ্ট গুলো হচ্ছে তারা চেয়েছিল। এই ট্রান্সক্রিপ্ট গুলো আমাদের ইউনিভার্সিটি থেকে অফিসিয়ালি সিল খামে আমি পাঠিয়ে দিয়েছি। যেটা নিয়ম হচ্ছে ইউনিভার্সিটি পাঠানো, যে আমাদের ইউনিভার্সিটি এতটা আপডেট হয়নি হুম, হুম, যে হুম। তারা পাঠাবে। যদি হ্যাঁ, আরেকটা অপশন ছিল যে এটারও এইটা পাঠাইতে আমার মনে হয় ৩,০০০ টাকার মতন লেগেছে। হ্যাঁ, ওই আমারও এটাই সবচেয়ে এক্সপেনসিভ ছিল। এই জিনিসটাও কিন্তু স্কিপ করা যায়, তারা ইলেকট্রনিক কপিও মানে অ্যাকসেপ্ট করে। যদি আমার যে কপিটা ছিল এটা যদি তারা তাদের অফিসিয়াল মেইল থেকে, রেজিস্ট্রারের মেইল বা এক্সাম কন্ট্রোলারের মেইল থেকে যদি পাঠাতো, তাহলে এটাও লাগতো। দরকার পড়তো না। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমাদের আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আসলে এই জিনিসটা এই এখনো বিষয়টাতে খুবই খুবই পিছিয়ে আছে। আমি মনে করি এটা একটু সদিচ্ছার হ্যাঁ, ব্যাপার। আমারও মনে হয় যে আমাদের ইউনিভার্সিটি এই জিনিসটা ডেভেলপ করা উচিত। কারণ অনেক ডেভেলপ সময় হয় কি ডেভেলপ যে করার অনেক উচিত বড় বলতে কি, ডেভেলপ করা আছেই, কারণ তারা তো মেইল, ইন্টারনেট কানেকশন আছে বলতে মেইল আছে, মেইল অ্যাড্রেস আছে বলতে তারা মেইল করতে পারে, কিন্তু তারা করবে না। কিন্তু এইটা যদি আমরা একটা নীতিমালার আওতায় নিয়ে আসতে পারি, ইউনিভার্সিটি যদি চেষ্টা চায় তাহলে কিন্তু হবে। অন্যান্য ইউনিভার্সিটি কিন্তু সবকিছু অনলাইন বেসড, পেপার ওয়ার্ক নাই বললেই চলে। হ্যাঁ, আবার সেখানে আবার আমরা ধরো অনেক বছর আগের কোনো আপু ভাইয়া ধরো এখন, ধরো ৪-৫ বছর আগের আপু ভাইয়া, তারা ক্যাম্পাসে এখন কাউকে হয়তো চিনেও না। তারা এই যে খুঁজে কাউকে পাবেও না। তাদের কষ্ট করে আসতে হবে। কষ্ট করে আসতে হবে। আসার পর বলবে আজকে হবে না, আবার কালকে হবে না। মানে এটা একটা হ্যাসেল আমার মনে হয়। না, না, আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি তো ছিলাম, আমি ইয়ার মধ্যে ছিলাম, বাইরে ছিলাম, ঢাকায় ছিলাম, ইয়ে ছিলাম, আমাকে ক্যাম্পাসে যেতে হতো, তারপর আনতে হতো। কিন্তু আমি যেটা করেছি যে আমাদের এক জুনিয়রের মাধ্যমে করে নিয়েছি, ও অনেক কষ্ট করেছে, থ্যাংক ইউ। হুম, হুম। আহ, কিন্তু বিষয়টা হচ্ছে যে ও তো কষ্টটা হয়ে পড়েছে আমার জন্য, যে এই ৫ তলায় দৌড়াদৌড়ি, ব্যাংকে টাকা জমা দেওয়া, বা এটা করা ওইটা করা, আবার আনতে যাওয়া,
আবার পাঠানো। তো আমার মনে হয় যে সবাই যেটা মনে করে যে খুব খরচের ব্যাপার, অ্যাপ্লাই করতে খুব বেশি খরচ লাগে না, তবে এটা ইউনিভার্সিটির একটা ফি থাকে, অনেক ইউনিভার্সিটি এটা বেশি কোনটাতে কম। আমার মনে হয় $120 মতো লেগেছিল, কানাডিয়ান ডলার, আচ্ছা। যেটা অ্যাপ্লিকেশন ফি। এটা বাংলাদেশের ক্রেডিট কার্ড দিয়ে পে করা যায়। অনেকে হ্যাঁ, মনে করে যে আমি পেমেন্টটা কিভাবে করব। পেমেন্টের অনেক অপশন আছে, তার মধ্যে হচ্ছে বাংলাদেশ থেকে যদি পেমেন্ট করতে চান তাহলে বাংলাদেশে যে ক্রেডিট কার্ড গুলো আছে, যেগুলোতে সবগুলো থেকেই করা যাবে না, সবগুলোতেই করা যাবে, কিন্তু তার আগে আপনাকে ওই পাসপোর্ট ব্যাংকে গিয়ে ওই পাসপোর্টে ডলার ইনডোর্স করে নিলে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন, সেটা বললে যে কোনো কারেন্সিতে পারবেন। তো সেটাতে আপনি এইটা আর ভিসা অ্যাপ্লিকেশন ফিও মনে হয় এরকম ছিল $150 মতো বা সামথিং। আর নোটারি লাগে কোনগুলো, যেগুলো হচ্ছে যে আমাদের যে ডকুমেন্টস গুলো হচ্ছে ইংলিশে না, হুম, বাংলা লেখা থাকে, এগুলো ট্রান্সলেট করতে হয়। হ্যাঁ, তো ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করার পরে সেটাকে ওই নোটারাইজ করতে হয়। এবং এই নোটারাইজ করাটা এখন কঠিন না, বাংলাদেশ খুব মানে সবকিছু ইজিলি করা যায়, অনেকে অনলাইনে করে ফেলে, যে আমি অনলাইনে কন্ট্যাক্ট করলাম, ওরা পাঠিয়ে দিল বা হ্যাঁ, নিয়ে আসলাম, এইরকম। তো কাগজপত্রর জন্য এত মানে প্রেশার হওয়ার কোনো দরকার নাই যে আমার কি লাগবে কি লাগবে না, আমার হাতে যা আছে সেটা। এই যে ইমেল করতে গেলে কিন্তু খুব বেশি কিছু লাগে না, আমি যেটা করছি যে সিভিটা হতে হবে যে খুব বেশি ডিটেইল সিভি না, আমি যা না সেটা দিয়ে আমি সিভিতে সেই বিষয়গুলো ইনক্লুড না করে হ্যাঁ, আমি যা যেটা সেটা দিয়ে, ইম্পর্টেন্ট একদম জি। সেটা ইম্পর্টেন্ট। এবং আমাদের সিভির একটা ফরম্যাট হচ্ছে যে আমি যেটা বলছিলাম, ইমেইল লেখা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেরকম আমার একটা সুন্দর সিভি রেডি করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে এই সিভির ক্ষেত্রে যে সমস্যাটা হয়, আমরা যেটা করি পার্সোনাল ইনফরমেশন দিয়ে ভরায় রাখি, মনে হচ্ছে বায়োডাটা, বিয়ে করতে যাচ্ছে এরকম একটা বিষয়, যে আমি কে, আমার বাবাকে, আমার গ্রামের বাড়ি কই, হ্যাঁ, আমার হাইট কত, বাবার নাম, মার নাম, মার নাম, আমার হাইট কত, এই বিষয়গুলো তো আমার কানে সিভিতে লাগবে। সিভিতে যে জিনিসগুলো থাকবে, আমার একটা ঠিকানা থাকবে, মেইলিং অ্যাড্রেস থাকবে বা একটা পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে, যেটাতে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে, এটা থাকবে, নাম থাকবে। হুম, সাথে আমার হচ্ছে যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স আমার যদি থাকে সেগুলো থাকবে, আমার একাডেমিক এক্সপিরিয়েন্স, আমি যদি কোনো এক্সট্রা কোনো একাডেমিক কোর্স করি রিলেটেড, এই বিষয়গুলো থাকবে, আমার পাবলিকেশন থাকবে, হুম, আমার এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলো আছে, বা আমি কোনো অর্গানাইজেশনের সাথে থাকলে সেই বিষয়গুলো থাকবে, হ্যাঁ, হুম, আমার লিডারশিপ স্কিল থাকলে সেগুলো থাকবে। এই এর বাইরে কিছু তো আমার দেওয়ার তো কোনো দরকার নাই। হ্যাঁ। সো তুমি তোমার তাহলে একদম আইএলটিএস থেকে অ্যাপ্লিকেশন আসা পর্যন্ত কেমন খরচ পড়লো? একটা আমি যদি রাফ আইডিয়া সো রাফ সবাই একটু আইডিয়া যদি হয়, অ্যাপ্লিকেশন $120, আর ভিসা প্রসেসিং $150, $170 বাংলাদেশি টাকায় কত হবে, 15,000, হুম, 15,000। আর আইএলটিএস এ মনে হয় 18,300 বা সামথিং এরকম। হুম, আচ্ছা, তাহলে 15, 20, 18, 30। আর আমার এয়ার ফেয়ারটা নিজেকেই বের করতে হয়েছে। আমি যখন আসছি তখন 1,72,000-এর মতন ছিল। এটা ভেরি করে, যদি আমি আগে থেকে যদি আগে টিকিট থেকে করতে বুক পারতাম করে তাহলে রাখা ভালো। আরেকটু কম হতো। তো এরকম 2-2.5 লাখ টাকা, এটা হচ্ছে যে আমার আসার খরচ, এবং সাথে যদি শপিং টপিং ধরি তাহলে একটু বাড়বে। আচ্ছা। হ্যাঁ, ধরো সব মিলিয়ে ৩ লাখ। 3 লাখ, 3 লাখে আমি আসতে পারবো আর কি, এরকম। আচ্ছা। তুমি হচ্ছে তুমি তো জানো আমাদের যে বাংলাদেশ সুইডেন একটা ট্রাস্ট থাকে, ওরা হুম, তোমার এয়ার ফেয়ার এর 50% দিবে। কিন্তু এটা তোমাকে পরে এপ্লাই করতে হবে নেক্সট আচ্ছা, ইয়ারে। তুমি জানো এটা? না এটা আমি জানি না। ও আচ্ছা, আমার কাছে লিংক আছে, আমি তোমাকে পাঠায় দিব। ওটা হচ্ছে ওরা তোমাকে এয়ার ফেয়ার এর 50% দিবে। বাট তোমাকে এটা পরের বছর তুমি যে বছর আসবা তার পরের বছর এপ্লাই পরের করতে বছর হবে। অ্যাপ্লাই করতে হবে। কোনো একটা কিছু। আমি একদম 50% ওরা দেয় না। ওদের একটা ফান্ড থাকে, ওই ফান্ড থেকে যাদেরকে ওরা সিলেক্ট করে এদের মধ্যে টাকাটা ডিস্ট্রিবিউট করে। আমি কিছুটা পাইছিলাম। কিন্তু আমাদের আচ্ছা, যে এয়ার ফেয়ার অনেক বেশি, লাইক ইট হেল্পস হুম, ফ্রি। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে, সামিউল কোয়েশ্চেন করছে যে রেজাল্ট ইজ নট আপ টু দ্য মার্ক, let's say 3.1 or below 3, is it possible to get funding in Canadian university, or I have only one or few published article but in domestic journal, like আমাদের দেশের জার্নাল গুলা, দেশে জার্নাল। like Powys, does it count as a plus? আসলে বিষয় হচ্ছে যে এখানে এডমিশনের জন্য যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে কিন্তু এ মাইনাস কিন্তু এডমিশনের রিকোয়ারমেন্ট না যে 80% লাগবে, এটা কিন্তু না। এখানে এডমিশন রিকোয়ারমেন্ট হচ্ছে মাস্টার্স এর ক্ষেত্রে বি মাইনাস থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবে। বি মাইনাস বলতে বাংলাদেশি যে বি আছে, বি বা বি মাইনাস একই রকম, বা বি প্লাস থাকে, বি থেকে বি মাইনাস থাকলেও অ্যাপ্লাই করতে পারে। এখন ফান্ডিং এর বিষয়টা কিন্তু হচ্ছে এই রেজাল্টের সাথে রিলেটেড যতটা, তার চেয়ে রিলেটেড হচ্ছে আমি কতটা কমিউনিকেট করতে পারছি, আমার যে পাবলিকেশন আছে এটা অ্যাডেড অ্যাডভান্টেজ। আমার সাথে ল্যাবে একজন ইন্ডিয়ান জয়েন করছে, হুম, ওর হচ্ছে কিন্তু আন্ডার গ্রেডের হচ্ছে রেজাল্ট এরকম 3.1
4 বা সামথিং বা 3.1 এরকম। কিন্তু মাস্টার্স এরটা মনে হয় একটু বেটার। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে রেজাল্ট এটা একটা ফ্যাক্টর, কিন্তু সাথে যে আমার পাবলিকেশন বাউরেসে হোক যেখানেই হোক, তো আমার কাজটা কেমন, এটা ইম্প্যাক্ট কেমন। এখন বিষয়টা হচ্ছে যে এটা ডিপেন্ড করে যে যারা ফান্ডিং দিচ্ছে। ফান্ডিং এর কিন্তু মেইন সোর্স কিন্তু প্রফেসর, যে হুম, যেটাই বলুক যে ইউনিভার্সিটি একটা সাপোর্ট দিচ্ছে, মিনিমাম যে সাপোর্ট দিচ্ছে এই সাপোর্ট মোস্ট দিয়ে অফ কিন্তু দ্য কেসেস ইজ প্রফেসর। হ্যাঁ, প্রফেসর। প্রফেসরের যদি লাগে, আমার কথা হচ্ছে যে প্রফেসর যে ফিল্ডে কাজ করছে তার রিকোয়ারমেন্ট যদি আপনাকে দিয়ে ফুলফিল হয়, যে হুম, আপনি যে কাজ করছেন যা আছে, তাহলে আমার মনে হয় না সেই ফান্ডিং এর ব্যবস্থা করে দেবে। অথবা দেখা যাচ্ছে যে আপনার রেজাল্ট থাকলে আপনি অন্য সোর্স থেকে ফান্ডিংটা পেতেন। এখন প্রফেসর যদি চায় তাহলে আপনাকে তার সোর্স থেকে এটা ম্যানেজ করে দেবে। এটা বিষয় হচ্ছে যে আপনি আপনাকে প্রেজেন্ট করতে হবে যে আপনি এই কাজের জন্য উপযুক্ত। ইয়া উইলিং টু লার্ন। আর বলি আরেকটা যেটা হচ্ছে যে যারা হচ্ছে সেলফ ফান্ডে বা প্রফেসর ফান্ডেও আসতে চায়, সিজিপিএ কম থাকলেও লাইক ইটস নট লাইক নট পসিবল। তাদের হয়তো অ্যাপ্রোচটা খুবই ডিপ হতে হবে, যেন প্রফেসর ফিল করে যে হ্যাঁ একে নেওয়া যায়। এই কোয়েশ্চেনটা হুম, আমাকে অনেকেই করে যে আমার সিজিপিএ তো কম, কিন্তু আমি অনেককেই চিনি যাদের সিজিপিএ কম দিয়েও তারা কানাডা ইউএসএ তে আসছে। কানাডা ইউনিভার্সিটিতে আসছে। এটা এটা কোনো অবস্টাকল না। সিজিপিএ ভালো হওয়া বেটার, বাট কম হলে যে প্রফেসর নিবে না, ইটস নট লাইক দ্যাট। মানে বিষয় হচ্ছে একটা তো সিজিপি তো শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া, একটা এটা কাজ। সবকিছু না। হ্যাঁ, আর আমি এক্সাক্টলি। সিজিপি আমার 3.9, আমার অন্য কিছু নাই। এই হ্যাঁ, সিজিপি তো আমার থাকবে না। অনেক সময় হয় কি, যদি এই যে আপনি অন্যান্য কোর্স গুলো যেমন পিএইচডি তে যদি অ্যাপ্লাই করেন, অনেক সময় আন্ডার গ্রেডের ইয়েগুলো দেখে না, হুম, দেখে যে আপনি মাস্টার্সে কি কাজ মাস্টার্স। করছেন এটা হ্যাঁ, ইভেন। ইভেন আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমার ল্যাবে একজন জয়েন করছেন, উনি একটু বয়স্ক লোক। বয়স্ক হইলেও প্রায় 90 সালে মনে হয় তার ব্যাচেলর শেষ করছে, 90-তে। এবং সে পিএইচডি তে জয়েন করছে আমার সাথে। কিন্তু ব্যাকগ্রাউন্ড কি যদি আপনি শোনেন, যেটা বাংলাদেশে কখনোই পসিবল হতো না, সে হচ্ছে ব্যাচেলর করছে সিভিল ইঞ্জিনিয়ারিং, আচ্ছা, মাস্টার্স করছে ইন্ডিয়াতেই করছে, সে করছে হচ্ছে এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ফিল্ডে করছে। তার প্যাশন ছিল আইটিতে। হুম, সে আইটি সেক্টরে জব, কানাডায় এসে আইটি সেক্টরে ঢুকে গেছে জবে, এবং সে আইটিতে এখানে একটা ম্যানেজারের পোস্টে আছে। এবং সে এখন পিএইচডি করতে আসছে বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এবং বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সিভিল ইঞ্জিনিয়ার থেকে সে আইটি তে কাজ করে আসছে কোথায়, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আসছে। বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন আসছে? কারণ আমার প্রফেসর একটা প্রজেক্ট পেয়েছে, যেটা হচ্ছে ডাটা সায়েন্সের একটা প্রজেক্ট, হুম, যে এই যে ফুড সেফটি অথরিটির কিছু ফুড রিকল হচ্ছে, এবং এদের যে বিগ ডাটা গুলো আছে এই ডাটা অ্যানালাইসিস করে কেন রিকল হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। তো এখন বিষয় হচ্ছে তার দরকার হচ্ছে যে একটা ডাটা সায়েন্স মানে স্পেশালিস্ট একজন লোক। এই স্পেশাল। লোকের কিন্তু কোনো পাবলিকেশন নাই, নাম্বার ওয়ান। তার কোনো পাবলিকেশন নাই। নাম্বার টু হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ডের, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ব্যাকগ্রাউন্ডের। এবং তাকে নিচ্ছে কোথায়, বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, যেটা কাজ করছে ফুড ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ বা এই টাইপের কাজ করছে। কিন্তু তাকে নেওয়ার মূল কারণ হচ্ছে তাকে দিয়ে কাজ হবে। আচ্ছা। তো কারণ তুমি যখন এই প্রসঙ্গটা আনলাই, তখন আরেকটা কথা আসে এখানে। আমাকে অনেক স্টুডেন্টই অ্যাপ্রোচ করে যে, আমি একটা সাবজেক্টে ধরো মাস্টার্স করলাম, কিন্তু আমি বাইরে যেতে চাচ্ছি আরেকটা সাবজেক্টে। এটা কিন্তু হয়, কারণ আমাদের সাবজেক্ট গুলো একদম সরাসরি অ্যালাইন হয় না এই দেশের অ্যালাইন হয় না। যেগুলোর সাথে। সেক্ষেত্রে তুমি কি বলো? সেক্ষেত্রে তাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, বা তাদের প্রফেসর সার্চটা কেমন হওয়া উচিত? এখন বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি, তার সাবজেক্ট আগে সিলেক্ট করতে হবে। আমি সাবজেক্ট সুইচ করতে যাচ্ছি তার মানে এই না যে আমি সবগুলো পৃথিবীর সব সাবজেক্টে আমি ট্রাই করে যাব। ট্রাই করবো, হ্যাঁ। যেমন আমি যদি থাকি এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডে, হুম, এগ্রিকালচারের তো অনেক ব্রাঞ্চ আছে। আপনি এগ্রিকালচার থেকে কিন্তু আপনি ধরেন, আমি খুব সহজভাবে যদি বলি, আপনি ফুড সায়েন্সেও যেতে পারবেন। হ্যাঁ। যেটা আমি আসছি ফুড হ্যাঁ, সায়েন্স। যেটা আপনি আসছেন। হ্যাঁ, মানে ফুড সায়েন্সে যে আপনি যাচ্ছেন, এটা কিন্তু সরাসরি আপনার ফিল্ড না, কিন্তু আপনার একটা ব্রাঞ্চ। বা আপনি ফুড সায়েন্সে না গিয়ে যদি আপনি যদি অন্য কোনো সায়েন্সের, যেমন এখন ডাটা সায়েন্স আসছে, ডাটা সায়েন্সেও যেতে পারেন। হ্যাঁ, কিন্তু এখানে আপনাকে এস্টাবলিশ করতে হবে ওই বিষয়ের প্রতি যে ইন্টারেস্ট, আপনাকে এডমিশন কমিটিকে বোঝাতে হবে যে আমি কেন আসতে চাই। হ্যাঁ, এটা যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, হ্যাঁ। তাহলে তো এডমিশন পেতে কোনো সমস্যা নাই। এখানে কিছু এমন না, কিছু প্রায়র নলেজ একটু একটু সার্চ করে একটু প্রায়র নলেজ যে তারা কি জিজ্ঞেস করতে পারে। এই বিষয়গুলোই বেশি, মানে খুব বেশি যে হবে না, যেটা আমাদের বাংলাদেশে যেটা ফেস করছি, যে আমি এক ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর করছি, অন্য ডিপার্টমেন্টে আমি কিছুতেই মাস্টার্স করতে পারবো না। পারবো এই না। বিষয়টা কিন্তু এখানে নেই। এখানে কিন্তু ফ্লেক্সিবিলিটির অপশনটা অনেক বেশি। ইভেন আপনি যদি মাস্টার শুরু করলেন, যেটা আপনার মানে এখানে যেটা বলে যে ইঞ্জিনিয়ারিং যেটা শুরু করছে, ইঞ্জিনিয়ারিং কিন্তু হচ্ছে আপনার ইয়ার থিসিস বেস না, একটা প্রজেক্ট করে
জাস্ট কোর্স করে প্রজেক্ট করে জমা দিলে হয়ে যাচ্ছে। তো আপনি যদি এই যে থিসিস বেস যেটা বলে এমএএইচসি বলে এখানে, হুম, হুম। তো আপনি যদি এমএএইচসি শুরু করে যদি মনে করেন যে না আমি পারছি না, আমি এম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে চলে যাব, সেটা পসিবল। আবার এম ইঞ্জিনিয়ারিং শুরু করে যদি আপনার মনে হয় যে আমি কনভার্ট করে থিসিস শুরু করবো, সেটাও পসিবল। এবং এটাও পসিবল যে এম ইঞ্জিনিয়ারিং থেকে সরাসরি পিএইচডি তে কনভার্ট হয়ে যাওয়া। হ্যাঁ। মানে বিষয়গুলো হচ্ছে এই আবার ফ্লেক্সিবিলিটির অনেকে অপশনটা এখানে এখানে আছে। অনেকে ইঞ্জিনিয়ারিং এ এসে পিএইচডি তে আসে। ইঞ্জিনিয়ারিং এ এসে তারপর তারা ফিল করে যে না আমি আসলে এই ফিল্ডটা এটা ভেবে আসি নাই। তারা আসেনি, পরে এম ইঞ্জিনিয়ারিং এ চলে যায়। তারা পরে আবার পিএইচডি পার্সু করে। ওরা অনেকে পিএইচডি বাদ দিয়ে মাস্টার্স করে ফেলে। মাস্টার্সও করে ফেলে হ্যাঁ, যে এবং এখানে কিন্তু আরেকটা সুযোগ থাকে এখানে। যদি কেউ মাস্টার্সে আসে, তারা যদি ভালো করে, তারা কিন্তু চাইলে ওইটাকে পিএইচডি তে কনভার্ট করতে কনভার্ট পারে। করতে পারে। হুইচ ইস ভেরি গুড। লাইক আমার মনে হয় এটা একটা লাইক ভেরি গুড অপশন। যে আমি হুম, মাস্টার্সে আসলাম। অনেকেই বলে যে, "আপু আমি তো এই মুহূর্তে মাস্টার্স করতে চাচ্ছি না।" আমি তাদেরকে সবসময় এনকারেজ করি যে যদি মাস্টার্সে তারা আসে, ১ টা বছর যাওয়ার পর যদি তারা ফিল করে এবং তার প্রফেসরের সাথে সে ওকে থাকে, প্রফেসররা অ্যালাও করে যে, "ইয়া, ইউ ক্যান গো ফর ইউ পিএইচডি।" ক্যান গো ফর এবং এটা খুবই ভালো। ওই ১ টা বছর তোমার কিন্তু সেভ হয়ে যায় আসলে। হুম। এই আরকি। তো জুনায়েদ তুমি যদিও লাইক মাত্র কয়েকদিন হইলো আসছো। তোমার এখনো ফুল ভলিউম এ কাজকর্ম শুরু হইছে বলে আমার মনে হয় না। তুমি না, কি এখনো ফুল শুরু হয়নি। শুরু হয়নি। তারপরেও তুমি কি অবস্টাকল ফিল করতেছো? একটা নতুন কান্ট্রি তে এসে থাকে না? একটা তোমার কি হিন্ড্রেন্স? আ নতুন কান্ট্রিতে যদি আমি বলি যে কি অবস্টাকল ফেস করতেছি। যে এখানে আসলে আমি নতুন আসার পর থেকে যেটা আমার মনে হয়েছে যে বাংলাদেশের মতন আপনি চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন না, মুভ করতে পারবেন না। যে আপনি একটা রিক্সা নিলেন বা একটা সিএনজি তে উঠলেন, এরকম বিষয় না। এখানে আসতে গেলে আপনাকে, যদি আপনার নিজস্ব গাড়ি না থাকে, আপনাকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হবে। আর পাবলিক ট্রান্সপোর্ট সবসময় যে ফ্রিকোয়েন্ট তেমন না। যেমন আমার বাসার সামনে দিয়ে যে বাসটা যায়, এটা 30 মিনিটস পর পর যায়। এই বাসের যে সময়, এই সময় ধরে আমাকে যেতে হবে। যদি আমি 5 মিনিট বা 1 মিনিট লেট করি, বাসের যদি আমি 30 সেকেন্ড পিছনেও থাকি, সে আমাকে নেবে না। সে চলে যাবে। তখন আমি একটা সমস্যায় পড়ছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে আপনি যদি এই বিষয়গুলো বাদ দেন, তাছাড়া মেজর কোনো অবস্টাকল নাই যেটাকে আমি ফেস করছি। যে আমি চলতে পারছি না, এরকম বিষয় না। এখানে তোমার যে কাজের বিষয়টা ক্ষেত্রে বা ইউনিভার্সিটিতে তোমার কিছু মনে হচ্ছে যে এই জিনিসগুলো আগে জানলে ভালো হতো বা আগে শিখে আসলে ভালো হতো? না, সেটা তো অবশ্যই ডিপেন্ড করবে যে আমার যে কাজটা হচ্ছে তার উপর। যদি আমি এখন আমার যে টপিকটা আছে, পিএইচডি টপিক, সেটা নিয়ে আমি এখনো কাজ করছি। কারণ এখানে হচ্ছে প্রাথমিক অবস্থায় যেটা মনে হয়েছে কিছু বিষয় আছে যে আমি যেমন ইঞ্জিনিয়ারিং এ যদি আসতে চাই, তাহলে ইঞ্জিনিয়ারিং পড়েন বা যেখানেই পড়েন, মেইন যে জিনিসটা হচ্ছে যে আপনাকে কিছু সফটওয়্যারের ব্যবহার জানতে হবে, যেগুলো এখানে ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। ম্যাটল্যাব ইউজ হচ্ছে, কমসল ইউজ হচ্ছে অনেক জায়গায়। তো এই সফটওয়্যার গুলো বা ডাটা অ্যানালাইসিস এর যে বিষয়গুলো আছে, এটাতে অনেকেই আমাদের দুর্বলতা থাকে। আমরা যে একটা স্ট্যাটিস্টিক্স জানি কোর্স না। করছি সেকেন্ড ইয়ারে, তারপরে এটা ভুলে গেছি বা তারপরে আর কিছু নেই। মানে আমাকে এখানে যদি আমার আমার এক্সপেরিমেন্টও ডিজাইন করতে যাই, তবুও আমাকে এই স্ট্যাটিস্টিক্যাল নলেজটা থাকতে হবে। তারপর আমি যদি ডাটা অ্যানালাইসিস করতে যাই, হুম, যেমন এখন অনেক সময় আছে যে আহ, যে মেশিন লার্নিং এর একটা ব্যাপার সব জায়গায় চলে আসছে। মেশিন লার্নিং এর যে বিষয়গুলো আছে, আপনি যে মডেলিং করতে যাবেন, তখনও কিন্তু ঘুরে ফিরে ওই ডাটা অ্যানালাইসিস এর বিষয়গুলো চলে আসে। হুম, হুম, হুম। তো এখানে আমার যেটা করতে হচ্ছে যে আমাকে হয়তো বা কোনো একটা কোর্স করতে হবে এখানে, যে ডাটা অ্যানালাইসিস রিলেটেড। এটা আমার জন্য ম্যান্ডেটরি কোর্স না, কিন্তু আমাকে আমার শেখার জন্য করতে হবে। কারণ করতে এই হবে। নলেজটা যদি আমার থাকতো, তাহলে আমাকে এখানে এসে এক্সট্রা এই প্রেশারটা নিতে নিতে হতো হতো না। না, নিতে হতো না। এই সমস্যাগুলো অবশ্যই আছে। আচ্ছা, ছোটখাটো যে তুমি সমস্যা তুমি আমার, তো মনে হয় তোমার কোর্স শুরু করছো, রাইট? ইয়া, তো রাইট, কোর্স করতে গিয়ে তোমার কি প্রবলেম হচ্ছে? আমাদের এখানের কোর্স গুলো তো দেশের সাথে টোটালি আলাদা। আলাদা। হ্যাঁ, তোমার কি মনে হচ্ছে কোর্স গুলো? আমি এই সেমিস্টার একটা কোর্স নিয়েছিলাম, কোর্সটা শেষ করেছি। তো এখানে হচ্ছে যে কোর্সগুলোর মানে স্ট্রাকচার একটু আলাদা। আন্ডার গ্রেডেড কোর্স এবং গ্রাজুয়েট কোর্স যেগুলো আছে, গ্রাজুয়েট কোর্সগুলো এরা একটু অন্যভাবে ডিজাইন করে। হ্যাঁ, যে আমার কোর্সে মনে হচ্ছে মানে ফাইনাল পরীক্ষা ছিল না, যে কোর্সটা এবার নিয়েছি। সব হ্যাঁ, কোর্সে থাকে না এরকম, এমন না। এই কোর্সের স্ট্রাকচারটা এমন ছিল, একটা মিড টার্ম, সেই মিড টার্মে কোশ্চেন ছিল এমসিকিউ বেসিস, যে 50-60টা কোশ্চেন থাকবে, সেটাকে 30 মার্কস এ কনভার্ট, মানে 0.5 করে একটা করে অ্যাভারেজ এটা ছিল। আর 30% ছিল প্রেজেন্টেশনে এবং 30% ছিল রিপোর্ট লেখাতে। যদিও আমার একটা কোর্সটা ছিল নন ডিস্ট্রাকটিভ টেকনিক নিয়ে, যে এই যে অ্যানালাইসিস যেগুলো আমরা করি সব তো ডিস্ট্রাকটিভ, কেমিক্যাল অ্যানালাইসিস যা করি। নন ডিস্ট্রাকটিভ যে টেস্ট গুলো এখন হচ্ছে, যেটা আপনার স্যাম্পল যেটা আছে সেটাকে ডিস্ট্রয় না করে আমি
টেস্ট করতে পারবো, এই টাইপের যে টেস্ট গুলো আসছে। এখানে কিন্তু তাদের বিষয়টা কোর্সটা এইভাবে ডিজাইন করা যে আমাকে একটা প্রজেক্ট করতে হবে এই কোর্সে। সেটা হতে পারে আমি নতুন কোনো রিসার্চ করব, বা হতে পারে কি আমি একটা এই যে কোনো একটা টপিকের উপর রিভিউ পেপার একটা লিখবো। লিখবো। তো হ্যাঁ, তাহলে এইটা আমাকে প্রেজেন্ট করতে হবে আমি কি করলাম, অথবা আমার যে রিভিউ পেপার আছে এটা ফাইনালি আমাকে সাবমিট করতে হবে। সাবমিট করতে হবে। সাবমিট করতে হবে। তো এখানে যে সমস্যাটা আমি ফেস করছি, যেটা সমস্যা বলতে যেটা বোঝাচ্ছি, যে এই রিভিউ পেপার লেখাটা কিন্তু একটা কঠিন কাজ আমি মনে করি। যদিও সহজ মনে হচ্ছে যে আমি কোন ল্যাবে কাজ করলাম না, হ্যাঁ, হ্যাঁ, কঠিন কাজ। এই যে রাইটিং স্কিল, যেটা অনেকে বলতেছেন যে আমার যে রাইটিং স্কিল আমি লিখতে পারি কিনা, এই লেখাটা কিন্তু একাডেমিক রাইটিং আর হচ্ছে নরমাল রাইটিং দুইটাই কিন্তু ডিফারেন্ট। ভিন্ন বিষয়। হ্যাঁ, যারা মনে করেন যে এই যে ফিকশন লেখে তারা কিন্তু যা খুশি তাই লিখতে পারবে, কিন্তু একাডেমিক রাইটিং লিখতে গেলে আমাকে অনেক কিছুই মনে রাখতে হবে, যেটা হচ্ছে যে প্রপার সাইটেশনের ব্যাপারগুলো আছে কিনা। ইভেন আরেকটা বিষয় আমি যেটা বলতে ভুলে যাচ্ছি, যে এখানে কিন্তু আরো কিছু কোর্স আছে, যে কোর্স গুলো হচ্ছে একাডেমিক ইন্টিগ্রিটি কিছু কোর্স আছে, যেগুলো আমরা অনেকটা পিছিয়ে। আমরা মাস্টার্স আমাদের এখানে আসার পর আসলে আমাদের করতেই হয়, মানে করতে হয়। সব স্টুডেন্টদের ইন্টিগ্রিটি কোর্সটা করতে হয়। আমাদের ক্ষেত্রে যেটা আমি ফেস করছি, আমি যখন বাকৃবিতে ছিলাম, আমরা কিন্তু মাস্টার্স করেছি, থিসিস জমা দিয়েছি, কিন্তু তখন থিসিস জমা দেওয়ার পরেও আমরা বুঝি নাই আসলে আমার থিসিসটা কেমন হলো, আমি কি করলাম, লিটারেচার রিভিউটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হলো কি হলো না। মোস্ট অফ দা কেসেস অনেকেই অনেক ভালো কাজ করছে, আমি তাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। হ্যাঁ, আমিও আমার সেম, আমিও আমার মানে এখানে এসে মাস্টার্স করার পর আমার খুব রিগ্রেট ফিল হচ্ছিল যে আমি যে বাকৃবিতে 2টা বছর মাস্টার্স করলাম, আমি 2টা বছর আরেকটু ভালো কাজ করতে পারতাম। যদি আমি ভালো কাজ করতে পারতাম। আরেকটু কেউ আর একটু প্রপার গাইড পাইতাম, আমার মনে হয়েছে। যে আমি কি করলাম আমি জানি না। আমাকে যদি এখনো এখানেও কেউ জিজ্ঞেস করে, "তুমি কিসের উপর কাজ করছো?" হ্যাঁ, আমি কিসের উপর কাজ করছি আমি টপিকস বলতে পারব। বাট কাজটা থেকে কি কাজ করছে, ফাইন্যান্স হ্যাঁ। পাইলাম আমি খুব একটা তোমাকে বলতে পারব না। যে একটা থাকে না সলিড, যে আমি এই রেজাল্টটা পাইলাম। এখানে যে বিষয়টা হচ্ছে কি আপু, যে আমি যেটা ফিল করছি, যে আমার রাইটিং স্কিলটা যদি আমার ভালো হতো, যেটা হচ্ছে যেটা আমি আগে থেকে এটাতে অভ্যস্ত, তো আমি লিখতে পারছি, মানে এমন না যে আমি লিখতেই পারবো না দু হ্যাঁ, কলম। কিন্তু আমার এখানে যে স্ট্রেসটা হচ্ছে, যে আমার একটা রিভিউ পেপার লিখতে যেটা আমার 2-3 মাস লাগছে, পরিশ্রম করতে হচ্ছে, যদি আমার যদি এই বিষয়টা আমি যদি আগে থেকে অভ্যস্ত হতাম, যেটা যারা অ্যাপ্লাই করছেন তাদেরকে বলছি যে এটা কিন্তু আপনারা বসে থেকেও কিন্তু এটা প্র্যাকটিস করতে পারেন। যে এমন না যে আপনি যেটা প্র্যাকটিস করলেন এটা আপনার পাবলিশ হবে বা পাবলিশ হতে হবে, বিষয়টা এমন না। এমন না। আপনার একাডেমিক রাইটিংস এর উপরে আপনি যদি একটু থাকেন, যেটা হচ্ছে যদি আপনি এই যে রিসার্চ বেসড কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে এই আইএলটিএস এর প্রিপারেশনের মতো এই প্রিপারেশনটা অত্যন্ত জরুরি। কারণ আপনি আইএলটিএস হচ্ছে এডমিশন নিলেন, এডমিশন নেওয়ার পরে আপনি যখন লিখতে পারবেন না কোনো কিছু, তখন এটা কিন্তু আপনার বা আমার জন্য একটা অপমানকর বিষয় হবে, যে আমি আসলে সবকিছুই করে আসছি, মাস্টার্স করে আসছি, কিন্তু আমি বড় ব্যাপার হচ্ছে ওই ট্রানজিশন পিরিয়ডটা খুবই ফ্রাস্ট্রেটিং। খুবই ফ্রাস্ট্রেটেড। আমি কেন পারতেছি না? হ্যাঁ, কেন পারতেছি না, এই বিষয়টা এমন যে আমার ডেডলাইন চলে আসছে, যে আমাকে হ্যাঁ, সাবমিট করতে হবে। আমি যখন আবার প্লাগারিজম চেক করতে যাব, তখন এটা আবার লেস দ্যান 20% আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আবার এমন ধরো আমার ডেডলাইনের চেয়ে বড় কথা হচ্ছে আমি কি করব? কিভাবে লিখবো? আমি এটাই বুঝে উঠতে পারতেছি না। কোত্থেকে শুরু করব? কোথা থেকে শুরু করব? হ্যাঁ, এক্সাক্টলি। আমি কোন দিকে যাব? এই গাইডলাইনটা খুব ইম্পোর্টেন্ট। এটার সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে একটা পেপার কিভাবে পড়তে হবে এটাও জানা। একটা এটাই পেপার, জানি। হ্যাঁ, আমি একটা পেপার পড়বো শুরু থেকে A to Z পর্যন্ত, পড়ে আমি কি পড়লাম সেটা বুঝলাম না। কিন্তু আমি এই পেপারটা বুঝে তারপর লিখতে হবে। তো এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে একটু প্রাথমিক ধারণা নিয়ে এপ্লাই করা ভালো, যে আমি এপ্লাই করছি, আমি উন্নত দেশে যাবো, সেটা ইউএসএ হোক, ইউরোপ হোক বা কানাডা হোক, যেখানেই যাই, কিন্তু আমি শুধু পড়তে যাচ্ছি, কিন্তু কেন পড়তে যাচ্ছি সেটা যদি আমি না জানি, তাহলে এপ্লাই না করাই ভালো। সেটাই। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে, পবিত্র একটা কোয়েশ্চেন করছে। সেটা হচ্ছে অনেকেই জানতে চায় ডাবল মাস্টার্স এর ব্যাপারটা। এই ব্যাপারে তোমার মতামত কি বলো? হ্যাঁ, আমার মতামত হচ্ছে যে মাস্টার্স কিন্তু, ডাবল মাস্টার্স এখানে খারাপ কিছু না, যে কেউ করলেই করতে পারে। কারণ এখানে আমি অনেক, হ্যাঁ, যারা ফার্স্ট নেশনের লোকজন আছে, কানাডিয়ান যারা আছে, তাদেরকে জিজ্ঞেস করছি। আমার ল্যাবে একজন আছে, 2 জন আছে, তাদেরকে বললাম যে তোমার পিএইচডি করার ইচ্ছা আছে কিনা। সে বলছে না, আমার পিএইচডি করার কোনো ইচ্ছা নেই, আমি এখন চাকরিতে জয়েন করবো। হুম। কারণ এখানে যে মোস্ট অফ দ্য কেসে যে জব গুলো আছে, এগুলো ওই মাস্টার্স করেই করা যায়, করা যায়। পিএইচডি ম্যান্ডেটরি না। হুম। তো আমি পিএইচডির পিছনে যে 4-5 বছর সময় করি, ততদিন আমি জবে অনেকটা এগিয়ে যাব। আর এখানে আরেকটা যেটা মেইন ফ্যাক্টর কাজ করে, ডাবল মাস্টার্স এর বিষয়টা যেটা পবিত্র বলেছে, যে এখানে জব পেতে গেলে আবার অনেক সময় বাংলাদেশে যে আমার ডিগ্রি আছে, এই ডিগ্রিটা অনেকেই, মানে অনেক ক্ষেত্রেই কাজে লাগে না।
অনেকের ক্ষেত্রে রাখতে পারে, কিন্তু অনেকের ক্ষেত্রে হতে না। এখানে যদি কানাডিয়ান কোনো ডিগ্রি থাকে, কোনো কোর্স থাকে, তাহলে জব পাওয়াটা একটু ইজি হয়। এই কারণে যারা এখানে এসে পড়াশোনা করে সেটেল হতে চায়, তাদের জন্য আমি মনে করি মাস্টার্স হচ্ছে বেস্ট অপশন। ডাবল মাস্টার্স হোক, একটা ট্রিপল হোক, রোড, মাস্টার্স হচ্ছে একটা রোড টু সেটেল। হ্যাঁ, একটা রোড সেটেল। হ্যাঁ। আচ্ছা, এই গেল তোমার সুপারভাইজার ম্যানেজ, মাস্টার্স, পিএইচডি, এভরিথিং। সো তুমি এখন কি মনে করো যে হোয়াই কানাডা, মানুষকে কেন কানাডা চুজ করতে হবে? বিকজ ইউ অলরেডি স্টেপড ইন, রাইট? তো কি মনে করো যেখানে কি প্রফিট? আমি জানি তুমি আসছো অল্প দিন হয়েছে, তুমি হয়তো সবকিছু নিয়ে এখনো নলেজেবল একদম 100% না, তারপরে তুমি কি মনে করো? আমি মনে করি যে কানাডা কেন চুজ করা যায়, একটা মেইন কথা হচ্ছে যে আপনি এখানে আহ, কি বলে কোয়ালিটি অফ লাইফ যেটা আছে এটা এনজয় করতে পারবেন। কোয়ালিটি অফ লাইফের কিন্তু অনেক ডেফিনেশন হতে পারে। তো মেইন ডেফিনেশন হচ্ছে যে আপনি নাগরিক যে সুবিধাগুলো এখানে পাচ্ছেন সেগুলো সহজেই পাবেন। আরেকটা অ্যামিনিটি। কথা হচ্ছে আরেকটা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি। পড়াশোনার ক্ষেত্রে আপনার ফ্লেক্সিবিলিটি আছে, আচ্ছা। প্রেশার আছে, কিন্তু আপনি চাইলে আপনি যেটা একটু আগে আমরা আলোচনা করলাম যে আপনি আপনার প্রোগ্রামের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবেন, অন্য কোনো সাবজেক্ট থেকে অন্য কোনো সাবজেক্টে যেতে পারবেন। হ্যাঁ, এই বিষয়গুলো একটা বিষয়। আর একটা মেইন যে বিষয়টা হচ্ছে যে আমার ক্ষেত্রে না, আমি হয়তোবা আমার চাকরিতে ব্যাক করব পড়াশোনা শেষ করে, কিন্তু আচ্ছা। অনেক ক্ষেত্রে হচ্ছে যে কানাডা একটা সবার জন্য যেটা ভালো অপশন, যে এখানে আপনি যদি আপনার গ্রাজুয়েশন শেষ করেন, তাহলে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন। হ্যাঁ। যে আপনার পড়াশোনা শেষ বলতে যে আপনাকে ব্যাক করতে হচ্ছে এমন বিষয় না, যে আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন, আপনি এখানে চাকরি খুঁজতে পারবেন, চাকরি করতে পারবেন। ইভেন আপনি একটা সার্টেন সময় পর কিছু এলিজিবিলিটি যদি আপনার আসে, তাহলে আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্ট মানে এমন না যে আপনি বাংলাদেশের নাগরিক বাদ হয়ে গেলেন, বিষয়টা এমনও না। তো আপনি বিষয়টা জানেন, আপনি এই প্রসেসের মধ্যে দিয়ে গেছেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু কানাডার জন্য বেটার, যেটা অন্য ওয়ার্ল্ডের অন্য যে কোনো কান্ট্রিতে এত সহজ না। হ্যাঁ। মানে এখন আপনি যদি ইউরোপের কথা বলেন, ইউরোপ কিন্তু অনেক মানে শিক্ষায় কিন্তু আপনি যদি এডুকেশনাল সেক্টরের কথা বলেন, তা কিন্তু ভালো, যথেষ্ট অ্যাডভান্স। কিন্তু আপনি ওখানে চাইলে কিন্তু এই আহ, মানে ওয়ার্ক পারমিটের ব্যাপারটা বা সেটেল ডাউনের ব্যাপারটা এটা কিন্তু এত সহজ না। প্লাস হচ্ছে আরেকটা যেটা অ্যাজ পার আই অ্যাডেড নো অ্যাডভান্টেজ ইউরোপ আছে, ওয়ার্ক পারমিট দেয়, কিন্তু ধরো ওখানে আমার পিআর পেতে 10-12 বছর লেগে যায়। 10-12 বছর লাগবে, কিন্তু তারপর এখানে ধরো সেটা ইউরোপের একেকটা দেশে একেকটা ল্যাঙ্গুয়েজ, লাইক ওদের ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুবই টাফ। এমন না যে ধরো তুমি জার্মানিতে আছো, তুমি জার্মান শিখলা, তারপর তুমি আরেকটা দেশে গেলে ওদের আবার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এবং ইভেন ওরা হচ্ছে এই প্র্যাকটিসটাও করে, ওরা ইংলিশ জানলে অনেক সময় ইংলিশে বলে না। বলে হ্যাঁ, বলে না। এটা হচ্ছে। এবং কানাডায় যে ব্যাপারটা খুবই ভালো, যেহেতু ওদের ওদের মানে ওরা ইংলিশ কমিউনিকেশন করে, ওদের নেটিভ ইংলিশ। তুমি যেখানে যাও তুমি লাইক এমন হবে না যে তুমি ইউ ফিল লাইক আই এম লস্ট। হুম। কিন্তু তুমি যদি ইউরোপের কোনো দেশে যাও, এমন অনেক জায়গায় আছে যেখানে তুমি ওরা নো ইংলিশ, আমি এই বিষয়টা কালকে স্যারকে বলছিলাম যে স্যার, আমি যে কানাডায় আসলাম, আসার পর যেটা ফিল করলাম যে এই জিনিসটাকে আমার কাছে নতুন মনে হচ্ছে না। হ্যাঁ, আমার এই যে ফিল্ডে রাস্তাঘাট বা এই যে লোকজন যারা আছে এদেরকে আমার মানে এটা বিদেশ বিদেশ মনে হচ্ছে না। স্যার হাসলো, এসে বললো যে এটা হতে হওয়ার পিছনে যে কারণটা যেটা হচ্ছে যে অনেক সময় হতে কি হয় কি, এই যে তারা ইংলিশ কথা বলছে, এটা মনে হচ্ছে তারা আমার সাথে বাংলায় কথা বলছে। মানে বিষয়টা এমন যে আমি যদি অন্য কোনো ভাষায় কথা বলি, যে ভাষাটা আমার কাছে কি মনে হবে, একটা বিদেশি ভাষায় কথা বলছে, আমি তো অন্তত বুঝতে পারছি যে সে কি বলছে, যেহেতু তাদের অ্যাকসেন্ট সম্পূর্ণ আলাদা, আমরা ওই অ্যাকসেন্টে কথা বলতে পারি না। আমরা যা বলি তারা বুঝতে পারে, তারা যা বলে আমরা বুঝতে পারি। এটা কিন্তু কমিউনিকেশনটা কিন্তু হচ্ছে। এটা হচ্ছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা অনেকেই জানেন, জানেন না জানি না, যারা বিবাহিত আছেন তাদের জন্য কিন্তু কানাডা একটা বেটার প্লেস এই কারণে যে আপনি পড়ছেন, কিন্তু আপনার স্পাউস কিন্তু এখানে হচ্ছে ওয়ার্ক পারমিট পাবে, সে এখানে পাশাপাশি জব করতে পারবে। হ্যাঁ। ইউএসএ তে কিন্তু এই ফেসিলিটিসটা নাই। ইউএসএ তে কিন্তু হচ্ছে স্পাউসটা কিন্তু কোনো জব করতে পারে না। আমার ক্ষেত্রে না, আমি যেটা বললাম যে এটা যারা এপ্লাই করছেন তাদের জন্য কিন্তু এটা একটা হ্যাঁ, ভালো এটা অপশন। এটা নিয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে আমাদের মানে কানাডায় যেটা নিয়ম সেটা হচ্ছে যে ধরো আমি স্টাডি পারমিটে আসলাম, আমি আমার ওয়াইফের জন্য ওয়ার্ক পারমিট এপ্লাই করতে পারবো বা হাজবেন্ডের জন্য। সো যতদিন পর্যন্ত আমার পারমিট আছে ততদিন পর্যন্ত সে একটা পারমিট পাবে। আমি সো সে এসে সে যদি চায় সে এসে কাজ করে 1 বছর কাজ করার পর আমার স্পাউস আমার জন্য পিআর অ্যাপ্লিকেশন করতে পারবে। বাই দিস টাইম হুম, আই ক্যান কন্টিনিউ মাই স্টাডি। লাইক ওয়ারাস ধরো তুমি যেমন সিঙ্গেল আসছো, তোমার পড়া শেষ হবে, তুমি ওয়ার্ক পারমিটে যাবা, তুমি কাজ করবা, তারপর তুমি পিআর অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু তুমি যদি কাপল আসতা, বাই দ্য টাইম ইউ আর স্টাডিং, সে যদি জবে ঢুকে যেত 1 বছর পর, সে হচ্ছে ওয়ার্ক পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারতো এপ্লাই করতে ফ্যামিলির পারতো। জন্য।
এবং আরো একটা যেটা সেটা হচ্ছে কানাডায় চাইল্ড বেনিফিটটা খুবই ভালো। হুম, যদি এখানে এসে কারো বেবি হয় দ্যাটস ডিফারেন্ট, সে বাইবর্ন সিটিজেনশিপ পাবে। কিন্তু কেউ যদি বেবি সহ আসতে চায়, বেবি আসার 18 মান্থস পর থেকে ওরা চাইল্ড বেনিফিটটা পাওয়া শুরু করে। তো আচ্ছা এটা আমার মনে হয় অন্য দেশের চেয়ে কানাডায় এই সুবিধাটা খুবই ভালো। আচ্ছা আর একটা যেটা বেনিফিট আছে আমরা মনে হয় স্কিপ করে গেছি, যেটা হচ্ছে যে আমি কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু কাজ করতে পারবো। এইটা এখন জাস্ট রিসেন্টলি শুরু করছে। এটা আগে আমাদের একটা লিমিট ছিল 20 আওয়ার্স, এখন ওই লিমিটটা একটু শিথিল করে দিছে। আমার মনে হয় আপু এটা হচ্ছে যে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত শিথিল করছে, যেটা হচ্ছে যারা এই 7 অক্টোবরের আগে অ্যাপ্লাই করছে 2021 থেকে 7 অক্টোবর 2022 পর্যন্ত, তাদের কাছে এই কোনো লিমিটেশনটা নাই। আচ্ছা, এরপরে যারা অ্যাপ্লাই করছে তাদেরকে এই যে আপনি পার উইকে 20 আওয়ার্স চাকরি করতে পারবেন, হ্যাঁ। যেটা আউট অফ ক্যাম্পাস বলে, যেটা আপনি ক্যাম্পাসের বাইরে। অন ক্যাম্পাসও চাকরি করা যায়, যেটা হচ্ছে আপনি ভার্সিটির যে অন বিভিন্ন ক্যাম্পাসে আমাদের আসলে কোনো লিমিট নেই। অন লিমিট, ক্যাম্পাসে তুমি যতক্ষণ ইচ্ছা কাজ করতে পারবা। কিন্তু অফ ক্যাম্পাসে হচ্ছে যে পার উইকে 20 আওয়ার। 20 হ্যাঁ, আমার মনে হয় যে যাদের ফান্ডিং একটু কম থাকে, ইভেন আমরা তো চিন্তা করছি যে যারা আমরা হচ্ছে মানে গ্রাজুয়েট লেভেলে আসছি, ইভেন এখানে প্রচুর বাংলাদেশি আছে, বাংলাদেশিই বলি আমি, অন্যান্য দেশের কথা না বলি, তারা কিন্তু এখানে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট কোর্সে আসছে। তারা কিন্তু ওই হিউজ অ্যামাউন্টের সেমিস্টার ফি দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ইভেন তাদের যে এই বিষয়টাকে তারা ম্যানেজ করার জন্য কিন্তু তারা পার্ট কাজ টাইম জব করে। করছে। হুম, হুম। এবার ইভেন তারা মাস্টার্সেও যারা তাদের এই ফ্লেক্সিবিলিটিটা আছে, যদি ফান্ডিং এর কোনো রেস্ট্রিকশন না থাকে, এই যেমন এখন সামার চলছে, এই সেমিস্টারে তারা রেজিস্ট্রেশনই করে না, পুরো এক সেমিস্টার কি করে তারা কাজ কাজ করছে। করবে। হুম, হুম। এই এক সেমিস্টারে কিন্তু তারা যে ইনকামটা করছে, এই ইনকামটা তাদের কিন্তু এই যে মানে পড়াশোনার কাজে তারা কিন্তু এটা হ্যাঁ, ওরা ইউজ সেমিস্টার করতে ফিটা পারছে, ম্যানেজ করে এই সাম ম্যানেজ করতে পারছে। এটা একটা হ্যাঁ। অ্যাডেড অ্যাডভান্টেজ। আচ্ছা, তুমি যেহেতু কাজের কথা বললাই, তোমার কি মনে হয় যে আমরা মানে কানাডাতে কোথায়, কোথায় স্টুডেন্টরা কাজ করতে পারে পড়ার বাইরে? এবং কাজ করে ধরো একজন যদি সেলফ ফান্ডে আসতে চাইলো, সে কাজ করে কতটা ম্যানেজ করতে পারবে? এটা আসলে এখানে ডিপেন্ড করবে তার কাজের প্রেশার কেমন, তার উপরে সে কি ধরনের কাজ করছে। তবে আমি মনে করি যে এমনিতে তো আমি 2 দিন ছুটি পাচ্ছি, হুম, হুম। যেটা শনি রবিবার পুরো দিন ক্যাম্পাস অফ থাকে বা কাজে কোনো প্রেশার থাকে না। এবং হুম। আমার যে হাউসমেট আছে, আমার পাশের রুমে থাকে, সে একটা ইন্ডিয়ান, সেখানে আন্ডার গ্রাজুয়েট পড়ছে, কিন্তু সে হচ্ছে শুক্র শনিবার 2 দিন কাজ করে, ফুল হ্যাঁ, টাইম কাজ করে। যে সকালে যায়, দেখা যাচ্ছে রাতে আসতেছে, এই 2 দিন কাজ করে কিন্তু সে তার যে আর্নিং যেটা আছে সেটা কিন্তু সে করছে। হুম। এবং আমি মনে করি যে সে কোথায় কোথায় কাজ করে, এখানে কিন্তু এখানে বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়গুলোকে আমরা অড জব বলি, যে এই কাজগুলো আমরা করি না, এখানে কিন্তু অনেকেই সে কাজগুলো করছে, স্টুডেন্টরাই করছে। এখানে কিন্তু ওয়ার্ক ফোর্সে কিন্তু ঘাটতি আছে কানাডায়। বাংলাদেশে যত অ্যাভেলেবল ফোর্স পাচ্ছে এরকম না। হ্যাঁ, মেইন কাজগুলো হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে সুপার শপে কাজ করছে। সুপার শপে অনেক কাজ আছে, এমন না হ্যাঁ, যে শুধু ওই প্রোডাক্ট আসছে, যে ক্যাশে যেটা আমরা বলি, যে তারপরে রিসিভ করছে, বিল করছে, এরকম আছে। বা অন্যান্য ম্যানেজমেন্টেরও কাজ আছে সুপার শপে, প্রোডাক্ট ইয়ে করছে, এই পার্ট টাইমে জবগুলো করতে পারে। তারপর অনেকেই এই যে খাবার ডেলিভারির মতন কাজগুলো করে, যে হ্যাঁ, তাদের কোনো গাড়ি আছে, সে এটা বিষয়টা এমন না যে আমাদের বাংলাদেশে যেটা আমরা ডেলিভারি ম্যান বলে সাইকেল নিয়ে যাচ্ছে এটা করতেছে, এরকম বিষয় না। অনেকেই কিন্তু, আমি অনেকেই দেখেছি যে আমার প্রথম দিন আসার পরে পিজা ডেলিভারি দিয়ে গেছে একজন, সে তার ব্যক্তিগত গাড়ি করে সে দিয়ে গেছে, সে কিন্তু প্রফেশনাল না, সে পার্ট টাইম এটা করছে। হ্যাঁ, এবং যেটা আরো একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই কাজে কিন্তু আওয়ার লিমিট নাই। হওয়ার লিমিট নাই। হ্যাঁ, হ্যাঁ, ডেলিভারি কাজে আওয়ার লিমিট নাই। যতক্ষণ ইচ্ছা করা যায় এবং এটা সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। যে আমাকে ফ্লেক্সিবিলিটি। ওই এই টাইমে যেতে হবে এরকম না। আমি যখন ইচ্ছা তখন এই কাজটা করতে পারবো। তো এই কাজগুলো তারা তাদের মতো তাদের যে স্কিল আছে সেরকম কাজ খুঁজে নিয়ে যে কোনো কাজই করতে পারে। অনেকেও আছে যে শুধু এইরকম কাজই না, অনেকেই পার্ট টাইম অফিস ওয়ার্কও করতে পারে, এটা অনেকেই করে। হ্যাঁ, বিভিন্ন সুপার শপ ছাড়া বিভিন্ন এই যে ইয়াগুলো আছে, ম্যাকডোনাল্ডস আছে, কেএফসি আছে, এগুলোতেও অনেকে কাজ করে। হ্যাঁ। আর ইউনিভার্সিটিতেও আমি জানি যে এই জিনিসটা অনেক স্টুডেন্টরাই জানে না। যেমন ধরো আমরা এখানে আসার পর আমরা মানুষ বাইরে যে কাজটা করে ওইটাই জানি। ইউনিভার্সিটিতে অনেক সুযোগ থাকে। অনেক সুযোগ যেমন আছে। আমি হচ্ছে 6 মান্থস একটা ব্লাইন্ড স্টুডেন্টের সাথে কাজ করছি, যেটার পেটা খুবই ভালো ছিল। ওইটা ইউনিভার্সিটি অফার করছে। তারপরে 3 মান্থস আমি জিমে কাজ করছি একটা স্পোর্টস এর রেফারি হিসেবে। এগুলা কিন্তু ইনসাইড কাজ এবং এই কাজগুলো আমার খুব মানে আমি খুব এনজয় করছি এইজন্য আমার কোথাও যেতে হচ্ছে না। না, ভার্সিটির মধ্যেই কাজ করতে আমি বিষয়টা হচ্ছে যে পারছি। আমি যখন হচ্ছে আমার মানে এখানে আসার পর আইডি কার্ড নিতে গেলাম, ইউনিভার্সিটির যে হ্যাঁ, হসপিটালিটি সেন্টার, ওখানে যারা কাজ করছে আমাকে যে আইডি কার্ড দিচ্ছে, আইডি কার্ড সবাই প্রিন্ট করে স্টুডেন্ট। দিচ্ছে, সব স্টুডেন্ট। হ্যাঁ, এবং ইউনিভার্সিটি সেন্টারের বিভিন্ন
বিভিন্ন জায়গায় যারা কাজ করছে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ইনভলভ, এরা কিন্তু সবাই স্টুডেন্ট। তো এই কাজগুলো কিন্তু খুঁজে নেওয়া যায়, এবং তারা যাদের দরকার, এখন বিষয় হচ্ছে যে আমার যদি ক্ষুধা লাগে আমাকে খাবার খুঁজতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। খাবার সব জায়গায় আছে। আমি যদি ক্ষুধা না খেয়ে আমি বসে থাকি যে আমাকে কেউ খাবার দিয়ে যাবে, তাহলে কেউ দিয়ে যাবে না। এই এখানে পার্ট টাইম জবগুলো হচ্ছে এরকম যে আমাকে খুঁজে নিতে হবে আমার স্কিলের সাথে কোনটা যাচ্ছে, এবং যথেষ্ট স্কোপ আছে এখানে। আচ্ছা। আচ্ছা, এই গেল খরচপাতির ব্যাপার। তো আমার মনে হয় আমরা অলমোস্ট এভরিথিংই কভার করছি। সো তোমার এখন যদি কিছু বলার থাকে, যে তুমি স্টুডেন্টদেরকে যারা এপ্লাই করতে চাচ্ছে, এপ্লাই করতেছে, যারা পথভ্রষ্ট যে আমি কোন দিকে যাব বুঝি না, যারা দিকভ্রান্ত যে আমি পাগল হয়ে গেছি, তাদের জন্য যদি তুমি কিছু বলতে চাও। আচ্ছা, আমার কথা হচ্ছে এখন যুগ হচ্ছে টেকনোলজির যুগ। হ্যাঁ, হুম, টেকনোলজির যুগটা হচ্ছে কি, সবকিছু আমাদের কাছে কিন্তু এই যে ধোঁয়াশার ব্যাপারটা কিন্তু এখন আর নাই। নাই। আমি চাইলে যে কোনো কিছুর উত্তর আমি খুঁজে বের করতে পারি যদি আমি চাই, যেটা আমি বললাম যে আমি এখন অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার জন্য যদি আমার কানাডা যদি একটা অপশন আমার হয়, তাহলে হুম, কানাডায় আমার ফার্স্ট যে কাজটা করতে হবে, আমাকে ইউনিভার্সিটি গুলো খুঁজে বের করতে হবে যে আমি কোন কোন ইউনিভার্সিটিতে আমার অ্যাপ্লাই করা যায়। হুম, আর আমি যদি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি গুলোর কথা বলি, যে এই যে এখানে ইউনিভার্সিটি অফ গুয়েলফ আছে, আমি যেখানে আছি, এটা কিন্তু একটা ভালো ইউনিভার্সিটি এগ্রিকালচারের জন্য, সব সেক্টরের জন্য না। আমি আমার ইঞ্জিনিয়ারিং এর জন্য বলছি না, কিন্তু আমি বলি এগ্রিকালচারের জন্য। এখানে অন্টারিও এগ্রিকালচারাল কলেজ আছে, অন্টারিও ভেটেরিনারি কলেজ আছে, অনেকগুলো 7টা কলেজে কম্বিনেশনে কিন্তু ভার্সিটিতে তারা ফর্ম করছে। তো এই এখানে কিন্তু অনেক প্রোগ্রাম আছে। তারপর এই যে আলবার্টা আছে, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা আছে, সাসকাচুয়ান আছে, তারপর এগ্রিকালচারের জন্য কানাডায় অনেক সুযোগ। অনেক সুযোগ আছে, অনেক ইউনিভার্সিটি আছে। তো এই ইউনিভার্সিটি গুলোর যদি আমি যাই, সব ইউনিভার্সিটি এই ওয়েবসাইট গুলো কিন্তু আমাদের, মানে আমরা বাংলাদেশে যে ওয়েবসাইট গুলো ডিসঅর্গানাইজ ওয়েতে রাখি এরকম না, এটা কিন্তু শুভ অর্গানাইজড ওয়েতে আছে। আমি প্রসপেক্টিভ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি যাচ্ছি, আমার কি কি লাগবে, কোন কোন প্রোগ্রাম আছে, কি কি রিকোয়ারমেন্ট আছে, সবকিছু কিন্তু স্পষ্ট বলা আছে ওয়েবসাইটে আমাকে। দেয়, হ্যাঁ। হ্যাঁ, ওয়েবসাইটে দেখলে আমি পাবো, এবং ওখানে আমি কোন প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করব, তাদের ডিটেলস দেওয়া আছে। আমার অপশন হচ্ছে আমি আগে ইউনিভার্সিটি সিলেক্ট করবো, এবং আমার যে ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে আমি অ্যাপ্লাই করতে চাই বা যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি সেখানে যাব, এবং ওখানে কিন্তু আমাদের প্রফেসরের লিস্ট সুন্দরভাবে দেওয়া আছে। এবং শুধু লিস্ট দেওয়া নাই, নাম শুধু না, তারা কি কাজ করছে, তাদের রিসার্চ ইন্টারেস্ট কি, তাদের অনগোয়িং কোনো প্রজেক্ট চলছে কিনা, তারা কোনো স্টুডেন্ট নেবে কিনা, এই ইনফরমেশনটা দেওয়া থাকে। যে আচ্ছা। কারেন্টলি গ্রাজুয়েট স্টুডেন্ট তারা হায়ার করবে, কি করবে না, কয়জন করবে, সেই ইনফরমেশনটা কিন্তু ওখানে দেওয়া থাকে। এবং তো কোনো এই, কোনো টিচার যদি রিটায়ার করতে চায় সে ওটাও লিখে দেয়। হ্যাঁ, সে আমি ওইটাও রিটায়ারিং বাই 2 ইয়ার্স। হ্যাঁ, সেটাও লিখে দেয়। তো আমার মনে হয় যে এগুলো খুঁজে বের করা খুবই সহজ, এবং খুঁজে বের করার পরে আমাকে, আমি যদি তাদেরকে অ্যাপ্রোচ করতে চাই, আমি মনে করি যে এত কিছু দরকার নেই। আপনি আপনার একটা শর্ট সিভি দেবেন। আপনাকে যেহেতু আপনার কিছু নাই, সম্বল হচ্ছে আপনার একাডেমিক, যদি কোনো রেজাল্ট থাকে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যাটাচ করে দেবেন। সাথে যদি আপনার রিসার্চ প্ল্যান কোনো কিছু রেডি করা থাকে, যদি আপনি ইনোভেটিভ কোনো আইডিয়া থাকে, সেটা ওটার সাথে অ্যাটাচ করে দেবেন। আমার মনে হয় এইটা দিয়ে আপনি সুন্দর করে একটা ইমেল লিখে যদি অ্যাপ্রোচ করেন, তাহলে হবে। আর একটা বিষয় হচ্ছে যে কোশ্চেনটা অনেকেই করেছে আমাকে, যে কখন প্রফেসরকে আমি অ্যাপ্রোচ করব, কবে থেকে শুরু করব। আসলে এটা কোনো বাঁধা ধরা কোনো নিয়ম নাই। নিয়ম নেই। নিয়ম নাই। যে অনেক সময় হচ্ছে কি, আমার প্রফেসরের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখন ফার্স্ট তাকে মেইল করি, মানে এটা বিষয়টা যদিও ইন্টারেস্টিং, আমি কানাডায় প্রথম যে প্রফেসরকে মেইল করছি, ফার্স্ট যে মেইলটা করছি, আমি সেই প্রফেসরের কাছে আসছি। বাহ! মানে মানে আমাকে যে 100টা ইমেইল করে পরে আমি কিন্তু রিপ্লাই পাইছি। মানে বিষয়টা এমন না, আমি এই জিনিসটা করছি যে আমি জাপানের ক্ষেত্রে যে সমস্যাটা ফেস করছি, জাপানিজ প্রফেসরদের ইমেইল অ্যাড্রেস খুঁজে বের করার মতন কঠিন কাজের কোথাও নাই। ইভেন ওদের ওয়েবসাইট গুলো সবগুলো ইংলিশে নাই, এবং তারা যে আর্টিকেল গুলো পাবলিশ করে, ম্যাক্সিমাম প্রফেসরই ওই জাপানিজ ল্যাঙ্গুয়েজে হুম, হুম। পাবলিশ করে, এবং আপনি ইমেল খুঁজে পাবেন। তারা যে কোন ইমেল, তাদের যদি কোনো একটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন থাকে, তখন ওখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস খুঁজে তারপরে পাবেন। অনেক রিনাউন্ড প্রফেসর আছে, কিন্তু তাদেরকে আপনি এইভাবে রিচ করতে পারবেন না। যেটা কানাডায় কিন্তু খুবই পসিবল, ইমেল অ্যাড্রেস ইভেন ফোন নাম্বার পর্যন্ত দেওয়া থাকে। দেয়া থাকে, হ্যাঁ। হ্যাঁ, এবং তারা যথেষ্ট ফ্রেন্ডলি, এবং আপনি যদি তাদেরকে মেইল করেন, তারা কিন্তু উইদিন 1 আওয়ার বা 2 আওয়ার বা 1 ডে এর মধ্যে কিন্তু তারা রিপ্লাই দেয়। আর আপনি যদি, সেটাকে যেটা হচ্ছে এমনিতে যে, পায়। যদি হচ্ছে আপনি কখন মেইল করবেন এটা যদি করেন, অবশ্যই অফিস আওয়ারে যদি করেন তাহলে রিপ্লাই পাওয়ার চান্স বেশি থাকে। হ্যাঁ। আর অফিস আওয়ার হচ্ছে বাংলাদেশের সাথে টাইমিংটা মিলাই নেবেন। বাংলাদেশের সাথে কানাডার টাইমিং কিন্তু অনেক জায়গায় মিল, যেমন এই যে আপুর সাথে আমার এখানকার ডিফারেন্স হচ্ছে 3 ঘন্টা। হ্যাঁ। 3 ঘন্টা ডিফারেন্স। হ্যাঁ, আপুর ওখানে মনে হয় এখন বাজে হচ্ছে কয়টা, আমার 11, 11, আমার এখানে 2। 2টা 7 বেজে গেছে। হ্যাঁ। তো এই বিষয়গুলো একটা বিষয় যে আপনি তাদের ইমেল করতে পারেন যে কোনো সময়।
তো আপনার বিষয় হচ্ছে যে আপনি ইউনিভার্সিটি সিলেকশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় কিন্তু আছে, এটার সাথে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা বিষয় হচ্ছে টিউশন ফির একটা ব্যাপার আছে। এখান ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু টিউশন ফি ওয়েভ হয় না। আমার কথা যদি বলি, আমার ইউনিভার্সিটির লোকেশনটা যে এরিয়ায়, হ্যাঁ, এটা হচ্ছে অন্টারিওতে, টরন্টোর কাছাকাছি। এখানে লিভিং এক্সপেন্সও অনেক হাই, ইউনিভার্সিটির টিউশন ফি অনেক হাই। আমি যদি কম্পেয়ার করি অন্য কোনো ভার্সিটির সাথে, আমার এখানে পিএইচডির জন্য প্রায় $22,000 হচ্ছে পার ইয়ারে হচ্ছে টিউশন ফি। অনেক ইউনিভার্সিটি আছে, যেমন আমি সাসকাচুয়ানে দেখলাম, ওদের টিউশন ফি ডক্টরাল স্টুডেন্টদের জন্য আগে বেশি ছিল, $8,000 ছিল, এটা কমায় এখন 4,700 করছে টিউশন ফি। 4,700 ওখানে, আর এখানে হচ্ছে 22,000 4,700 পার ইয়ার। পার ইয়ার। ও, ম্যানিটোবাতে আরো বেশি। মেরিটোবায় বেশি। আবার মাস্টার্স এর ক্ষেত্রে হচ্ছে সাসকাচুয়ানে $9,000 মতো, 9,700 বা 9,500 এরকম। আমাদের 12,000 ছিল মাস্টার্সে। তো এরকম এখানে আবার মাস্টার্স এর ক্ষেত্রে আবার দেখলাম যে এখানে আবার বেশি গুয়েলফে। তো আমার বিষয় হচ্ছে, আপনারা যখন ফান্ডিং এর জন্য কারোর সাথে প্রফেসর কন্ট্যাক্ট করবেন, ফান্ডিং কিন্তু অনেক, মানে এখানে আমার গুয়েলফে যে ফান্ডিং দিচ্ছে কানাডার অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেক, মানে অ্যামাউন্টে অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু আমি যখন আবার আবার টিউশন ফি দিচ্ছি, তখন দেখা যাচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে তারা যা হচ্ছে তার চেয়ে আমি কম পাচ্ছি। বিষয়টা হচ্ছে এইরকম যে এখানে হচ্ছে যে শুধু আমি এডমিশন পাইলাম এটাই আমার প্রথম কথা না, এডমিশন আপনি পাবেন। আপনি অ্যাপ্লাই করলে আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে, বিষয়টা এমন না যে আপনাকে এডমিশন দেবে না, যেখানে আপনাকে এডমিশন টেস্ট দিতে হবে। অনেক সময় হচ্ছে আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো প্রফেসর নাই, আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, আপনি সেন্ট্রালি অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে ফান্ডিং পাবেন, পার্শিয়াল ফান্ডিং পেতে পারেন। ফুল ফান্ডিং না হলে পার্শিয়াল ফান্ডিং পেতে পারেন, এবং পরবর্তীতে এমনও অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি মনে করেন যদি পার্শিয়াল ফান্ডিংও পান, পরে আপনি পার্ট টাইম জব করে এটা নিজেই ম্যানেজ করে নিতে পারেন। ম্যানেজ করা যাবে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি সিলেকশনটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে যেটা মূল পরামর্শ হচ্ছে যে পড়াশোনার, আপনি যদি মনে করেন যে আমি টিউশন ফি বেশি দিচ্ছি জন্য যে আমি এখানে কোয়ালিটিফুল পড়াশোনা করছি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি কিন্তু এই যে, যেমন আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো অনেকে প্রশ্ন করছে। ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই এই জিনিসটা ভুল করে, যেটা হচ্ছে অনেক ইউনিভার্সিটি কিন্তু আইএলটিএস এক্সামশন দেয়। এক্সামশন বলতে কি, তাদের হচ্ছে বলে যে মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, আপনি এডমিশন পাবেন, কিন্তু আপনার ভিসা পাইতে গেলে কিন্তু আপনার আইএলটিএস একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সব সময় না, কিন্তু আপনাকে এটা এস্টাবলিশ করতে হবে। কারণ এই যে আমাদের এই যে ম্যাগিল ইউনিভার্সিটি আছে, ম্যাগিল ইউনিভার্সিটি কিন্তু অনেক ভালো ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের মধ্যে র্যাঙ্কিং এ 40 এর মধ্যে আছে, কিন্তু এদের কিন্তু এখানে কিন্তু আইএলটিএস লাগে না। হ্যাঁ, আমি আসলে একজনকে চিনি যে ধরো আইএলটিএস ছাড়া আসছে, তাকে ভিসা অফিসাররা অনেক কোয়েশ্চেন করে ভিসার সময়। কিন্তু তুমি যদি মানে ওদেরকে প্রুফ করতে পারো যে দিস ইজ হোয়াট হ্যাপেন, যেমন ধরো আমি ইউনিভার্সিটিতে যখন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিলাম, তখন ইউনিভার্সিটি আমাকে একটা মেল দিল যে ইউ আর ওকে উইথ দ্যাট। ওই জিনিসগুলো সেভ করে রাখতে হবে, প্রিন্ট করে নিয়ে যেতে হবে ভিসা অফিসারকে দেখানোর জন্য। এইটা মানে আমি এই জিনিসটা আমার মনে হয় আলোচনা স্কিপ করে গেছি আপু, যেটা হচ্ছে যে ইংলিশ রিকোয়ারমেন্ট নিয়ে অনেকেরই অনেক হেডেক থাকে, যে আসলে আমার বিষয়টা না, এটা শুধু আইএলটিএস যে একমাত্র টেস্ট এটা কিন্তু না। অনেক ক্ষেত্রে হয় কি, আমার যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে কাজ হয়ে গেল, এডমিশন হয়ে গেল, আমি ভিসাও পেয়ে গেলাম, এটা একটা অপশন আছে। অনেক সময় হচ্ছে আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেওয়ার পরে ইউনিভার্সিটি কিছু ইংলিশ কোর্স করলেও এখানে সেটা হয়ে যায়। ইউনিভার্সিটিও কিন্তু এখানে কোর্স করে, এবং অনলাইন কোর্সও আছে যে আপনি যেগুলো করতে পারবেন, এটা লেভেল আছে। যেমন ইউনিভার্সিটি অফ ওয়েলফ একটা কোর্স আছে, যেটা হচ্ছে মানে ইউনিভার্সিটি কোর্স, এটা যদি অ্যাডভান্স লেভেল আপনি পাস করেন, তাহলে আপনার রিকোয়ারমেন্ট লাগবে না। ইভেন ইভেন আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু কোভিড সময় ছিল কিছুদিন আগে, কোভিড এর জন্য সবকিছু বন্ধ ছিল, অনেক ইউনিভার্সিটি কিন্তু ডুওলিঙ্গো কেও অ্যাকসেপ্ট করছে। ডুওলিঙ্গো কিন্তু আপনি ঘরে বসে দিতে পারবেন, আপনার যদি একটা কম্পিউটার থাকে, আপনি ঘরে বসে অ্যাপ্লাই করে, বেশি টাকা লাগে না, $40 না $45 লাগে। আমি রেজিস্ট্রেশন করেছিলাম, কিন্তু শেষ আমি টেস্টটা দিইনি, রিফান্ড করে নিয়েছি। এটা কিন্তু আপনি করতে পারবেন, এটা স্কোর 120 বা 110 হইলেও কিন্তু আপনি অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আমার মনে হয় না যে এটা একটা কোনো ব্যারিয়ার। তো আমার মনে হয় যদি আপনাদের ইচ্ছা থাকে যে আমি হায়ার স্টাডি করতে আসবো বাইরে, যে কোনো কান্ট্রি হোক, তাহলে ফার্স্ট অফ অল যে আপনার মিনিমাম যে রিকোয়ারমেন্ট, এটা আপনি ফুলফিল করে আপনি প্রফেসর হতে শুরু করেন, এবং কমিউনিকেশনটা হবে এরকম যে এমন না যে আমি পিএইচডি করতে চাই, আপনি আমাকে নেবেন কিনা, এটা না, আমি কেন করতে চাই, আপনার ল্যাবে কেন করতে চাই, সেই প্রশ্নের উত্তর খুঁজে তার সাথে অ্যাপ্রোচ করে তারপর এভাবে করতে হবে। আমার মনে হয় যে আরেকটা বিষয় হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে একটু ধৈর্যের কাজ। আমাকে এখনই দিতে হবে, আমি অ্যাপ্লাই শুরু করলাম, 2-3টা মেইল করে গিয়ে আমি বললাম আমাকে কেউ রিপ্লাই দিচ্ছে না, আমার শেষ, আমার টাইম কনজিউমিং। আপনাকে ওই যে গাছ লাগায় ফলের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ,
কোনো গাছে 1 বছরে ফল আসে, কোনোটা 1.5 বছরে আসে, কোনোটা 3 মাসেও আসে। তো আপনার এই বিষয়টা এরকম যে কখন লেগে যাবে এটা বলা যায় না। একটা বলার যখন বল করে সে জানে না যে আমি এই বলে উইকেট পাবো কিনা। হুম। যখন উইকেট পড়ে যায় তখনই সে পায়। বিষয়টা এমন। চেষ্টা করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। জুনায়েদ, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এখন যারা আন্ডার গ্রেডে আছে, তুমি জানো যে আমাদের গ্রুপটা কিন্তু অনেক বড় হচ্ছে, হুম। স্টুডেন্টরা জয়েন করতেছে। এখন যারা আন্ডার গ্রেডে আছে তাদের জন্য তোমার কি সাজেশন? তারা কি কি ইমপ্রুভ বা ডেভেলপ করতে পারে? আমি মনে করি কি নিজেকে তৈরি করার জন্য যে সময়টা সেটা কিন্তু আন্ডার গ্রাজুয়েট লেভেলটাই। হ্যাঁ, কারণ পরবর্তীতে যদি আমি যাই মাস্টার্স লেভেল বা এই সময় কিন্তু অনেক প্রেশার থাকে, চাকরি বাকরির প্রেশার থাকে, অন্য কিছু প্রেশার থাকে, ফ্যামিলির প্রেশার থাকে, যে সবকিছু আসলে হয় না ওইভাবে। আপনি নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চাইলে কিন্তু হয় না। স্কিল বলতে কি আমার কোন স্কিল লাগবে? আমার ফার্স্ট স্কিল হচ্ছে আমাকে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা হচ্ছে যে আপনি কিভাবে কমিউনিকেট করবেন, সেটা ভার্বালি হতে পারে বা আপনি রিটেন কমিউনিকেশন হতে পারে। এখন রিটেন কমিউনিকেশন আপনাকে ফার্স্ট যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আছে তাদের পরামর্শ হচ্ছে আমরা ইমেইল লেখাটা একটু ঠিকভাবে শিখি। ইমেইল আমি সেন্ড করতে পারি, সারাদিন আমরা চ্যাট করছি, ইয়ে করছি, ইমেইল কিভাবে পাঠাইতে হয় এটা সবাই জানে, কিন্তু ইমেইলে কি লিখতে হবে এই জিনিসটা আমরা কেউই জানি না। ইভেন আমিও ঠিকভাবে ইমেইল লিখতে পারি না, হুম, সেটা বলছি। আমার মনে হয় এটার জন্য অনলাইন কিছু কোর্স আছে, কোর্সটা থেকে শুরু করে অনেক কোর্সে পাবেন। এগুলো যদি কেউ একটু 2-3 ঘন্টা খরচ করে যদি বেসিকটা ইয়া করতে পারে তাহলে সে কিন্তু কমিউনিকেশন স্কিলটা যেটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি যেটা হচ্ছে যে যাদের রিসার্চ করার ইচ্ছা আছে, রিসার্চ জিনিসটা কি সেই জিনিসটা আগে শিখলেই হবে আন্ডার গ্রাজুয়েট লেভেলে। যে আমি রিসার্চ যদি কোনো সুযোগ আসে, যেমন আমাদের ভার্সিটিতে কিন্তু অনেক রিসার্চ ওয়ার্ক হচ্ছে। আমাদের প্রফেসর স্যাররা যারা আছেন বা যারা আছেন বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন, যদি সুযোগ থাকে তাদের সাথে কন্ট্যাক্ট রাখা, তাদের কোনো প্রজেক্টে যদি তারা ইনভলভ হতে পারে, তাকে তো এমন না যে সারাদিন ল্যাবে থাকতে হবে, কোনো একটা কাজ তারা করলো, অন্তত এই আইডিয়া গুলো জেনারেট করলে সেই ইন্টারেস্টটা পাবে। মানে আমি কোনোদিন ফুটবল খেলিনি, মানে আমার যদি ইচ্ছা থাকে যে ফুটবল খেললে আমার হচ্ছে লাভ হবে, আমি এমনি গিয়ে মাঠে গিয়ে যদি দাঁড়াই তাহলে আমার দিয়ে কিন্তু ফুটবল খেলা হবে না। হবে না। আমাকে কিন্তু বেসিক নলেজটা থাকতে হবে। আমার কথা হচ্ছে আমি হায়ার স্টাডি নিয়ে কথা যদি বলতেই চাই, আমি যে পাশ করার পরে মাস্টার্স পাশ করার পরে হায়ার স্টাডি নিয়ে ভাববো, বিষয়টা এরকম না। তার আগে মেইন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার যে এই কমিউনিকেশন স্কিল সেটা ভার্বালি হোক, ভার্বালি হলে আপনাকে ইংলিশটা ভালো রাখতে হবে, রিটেন স্কিলটা বাড়াইতে হবে। অনেক কিছু কিন্তু করা সম্ভব, করা পসিবল। যায়, এবং হ্যাঁ। এই এই যুগে আপনি চাইলে কিন্তু এটা পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অনেকেই বলে কিন্তু কথা বলতে পারি না। আমি কি করতে চাচ্ছি সেটা আমি বলতে পারছি না, হুম, হুম। ইভেন কোনো ইন্টারভিউ ফেস করতে পারছি না। প্রফেসর যখন আমাকে নেবে তার ল্যাবে, সে কিন্তু আমাকে একটা ভিডিও কলে হোক বা অডিও কলে হোক, সে কিন্তু আমার একটা প্রিলিমিনারি একটা ইন্টারভিউ কিন্তু সে ইন্টারভিউ নেবেই। নিবে, হ্যাঁ। হ্যাঁ, সেই ইন্টারভিউ কিন্তু আমাকে সেটা এক্সপ্রেস করতে হবে আমি কে, আমি কি করতে চাই। আমি সেটা যদি সবই জানি, আমার সব কোয়ালিটি আছে, কিন্তু আমি তাকে বলতে পারলাম কনভিন্স না, করতে পারলাম না। হুম, সেটা কিন্তু হবে না। অর্থাৎ এখন যুগ হচ্ছে যে আপনি যা সাথে হচ্ছে মানে আপনার যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনের জন্য আপনাকে রেডি করতে হবে, নিজের ঢোল নিজেকে পিটাইতে হবে, এবং ঢোল পিটানোর জন্য হুম, হুম। যা যা স্কিল দরকার প্রিপারেশন নিতে হবে। সেই প্রিপারেশনটা আপনাকে নিতে হবে। সেটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে যদি আপনি মনে করেন যে আপনি 2 মাসের মধ্যে সেটা রপ্ত করতে পারবেন, তাহলে আপনি 2 মাসেই সেটা করেন। যদি মনে করেন যে আপনার 2 বছর লাগবে, তাহলে আপনি সেই 2 বছর সময়টা এটাতে দেন। হ্যাঁ, আর এবং যদি আপনার আন্ডারগ্রেড লেভেলে কিন্তু স্টুডেন্টরা চাইলে তাদের ইংলিশটাও ডেভেলপ করতে পারে। ডেভেলপ করতে পারি। আমি পরীক্ষা পরে দিলাম, বাট হোয়াই নট আই স্টার্ট প্র্যাকটিসিং নাও? হ্যাঁ, বিষয়টা হচ্ছে পরীক্ষা, তো আমি যেটা মনে করি যে আমাদের যারা ইংলিশ মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, তারা কিন্তু লিখতে পারি, হুম, লিখতে পারি, পড়তেও পারি। বলতে গেলে একটু জড়তা কাজ করে, কাজ করে। যেটা কিন্তু একটু প্র্যাকটিস করলে কিন্তু এটা হ্যাঁ, হয়ে যেটা যায়। এখানে আসলে আমাদের আর জড়তা কাজ করে না এখন। উম জড়তা কাজ করে না। এই বিষয়টা যে আমি যেটা বললাম যে আমি প্রিপারেশন মানে একদম ক্ষুদ্র একটা প্রিপারেশন নিয়ে আমি কিন্তু আইএলটিএস দিয়ে যে স্কোর পেয়েছি, আমি মনে করি বাংলাদেশের মানে এই ভার্সিটি স্টুডেন্ট যারা আছে তারাও যদি এরকম প্রিপারেশন নিতে সিমিলার একটা স্কোর পাবে। এই তবে স্কোর নিয়ে এত টেনশনের লাভ নেই, কিন্তু না। বিষয়টা হচ্ছে আমি স্কোরটা মেইন কথা না, স্কোরের পরে কিন্তু কথা হচ্ছে যে আমি এটা অ্যাপ্লিকেশন লেভেলে আমি কি কতটা পারছি। হ্যাঁ, শুধু আসাটাই বড় কথা না। বড় কথা না যে আমি দেখা গেল আমি লিখে আমার যেটা মানে প্রশ্ন কমন পড়া যেটা বলে যে আমি সেরকম একটা কমন পেয়ে আমি রিটেনে ভালো পেলাম, যে 8 বা 9 পেয়ে গেলাম, লিখলাম। কিন্তু আমি আমার যে কাজ আমি যখন লিখতে গিয়ে দেখতাম আমি লিখতে পারছি না, তখন কিন্তু আমার ওই স্কোর আমার কোনো কাজে আসবে না। আমি পেপার লিখতে পারতেছি না, স্কোর দিয়ে কি করব? স্কোর দিয়ে কি করবো, সেটা হচ্ছে বিষয়। ইভেন অনেক ইউনিভার্সিটি আছে যেটা এই মানে বিষয়গুলো হচ্ছে যে এই স্কোরের ধারে কাছেও যাচ্ছে না তারা। যাচ্ছে না। অনেক বড় বড় ইউনিভার্সিটি তারা ওই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকলেও অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাকে আমার যে ডে টু ডে লাইফে যে ব্যবহারটা আমাকে ইংলিশে কমিউনিকেশন করতে হবে, যে ওয়ার্ল্ডের যে কোথাও যাই, এটা কিন্তু আমি যদি আন্ডারগ্রেড লেভেল থেকে একটু প্র্যাকটিস করি আমার মনে হয় বিষয়গুলো খুব ইজি হবে। ইজি হয়।
আচ্ছা, এই হইল কথা। আশা করি দেখি কেউ কোনো কোয়েশ্চেন করছে কিনা তোমাকে। আ কালকে মনে হয় গ্রুপে একটা দেখলাম কেউ একজন একটা কোয়েশ্চেন করে রাখছিল তোমার জন্য। অনেকেই কোয়েশ্চেন করছে কোন ধরনের জব পাবা? বাট আমি এখনো ওইটাতে যেতে চাচ্ছি না যেহেতু তুমি মাত্র শুরু করছো। আরেকজন জানতে চাইছে জিআরই কি নেসেসারি কিনা? আই থিংক আমরা অলরেডি কথা বলছি। আমাদের জন্য হ্যাঁ, আমরা জিআরই কথা বলেছি নেসেসারি। জিআরই নেসেসারি না। ইভেন জিআরই মেইনলি হচ্ছে ইউএসএ ইউনিভার্সিটি গুলো অনেক ইউনিভার্সিটি ম্যান্ডেটরি। আর বর্তমান কোভিড এর পরে অনেক ইউনিভার্সিটি জিআরই রিকোয়ারমেন্ট উঠায় দিছে, শিথিল করে দিছে। জিআরই থাকা ভালো, মানে ইউএস এর জন্য বলছি, কিন্তু অনেক সময় এটা ম্যান্ডেটরি না। যারা ম্যান্ডেটরি রাখছে তাদেরটা ম্যান্ডেটরি। আপনার যে জিআরই ছাড়াও কিন্তু আপনি অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, ইউএসএ তেই পারবেন। এবং অনেকে আমার জানা মতে অনেকেই গেছে, আমার পরিচিত সার্কেলে অনেকেই গেছে যাদের জিআরই নাই, আইএলটিএস নাই। হ্যাঁ, হ্যাঁ। তারা কোভিড এর সময় তো ওরা খুবই শিথিল করে দিছিল। শিথিল করেছে, কোভিড এর সময় ওরা এগুলোর জন্য আটকায় নাই কাউকে। আটকায়নি। আচ্ছা, তাহলে এই হইল কথা। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ জুনায়েদ। তুমি থ্যাংক আমাদের ইউ আপু। আমাদের ভবিষ্যতের অনুজ অর আমি জানি না কি বলবো। তুমি আমাদের স্টুডেন্টদেরকে সঠিক পথে নিয়ে যাও। তুমি অলরেডি একটা টিচার। তোমার কাছ থেকে জাতির অনেক কিছু পাওয়ার আছে। তুমি অলরেডি তুমি একটা পজিশন হোল্ড করে আছো। আশা করি তোমাকে অনেকেই নক দিবে হয়তো। যতটুকু পারো ততটুকু হেল্প করবা এটা এক্সপেকটেশন থাকে জি, আমাদের কাছ অবশ্যই। থেকে। আমি সবসময়ই মানে চেষ্টা করি যারা আমাকে নক করে বা আমি যতটুকু জানি আরকি। আমার জানার লেভেল তো আর পরিপূর্ণ না যে আমি এখানকার কানাডিয়ান না, সিটিজেন না। আমিও আপনাদের মতো বাংলাদেশী। এখানে আসছি, যে এখানে আসার পরে আমার কিছু হচ্ছে যে প্র্যাকটিক্যাল নলেজ যেগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেকোনো প্রয়োজনে যারা কানাডায় এপ্লাই করতে চাচ্ছেন, তাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যেকোনো প্রয়োজনে আমাকে যেকোনো সময় নক করতে পারবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আ ঠিক আছে, এটুকুই তো বলার ছিল। আর কিছু হ্যাঁ। নাই। থ্যাংক ইউ জুনায়েদ ফর ইউর টাইম। দাওয়াত থাকলো অক্সফোর্ডে। হ্যাঁ, জি, অবশ্যই আপনিও আসবেন। যদিও বাংলাদেশে মুভ করা যত সহজ, এখানেও চাইলেই করা যায় না। হ্যাঁ, আমি এখানে করব। আরো বেশি কঠিন। মানে এর আরো চেয়ে কঠিন। হ্যাঁ, হুম। যাই হোক দাওয়াত থাকলো। ভালো থাকবা। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর ইউর টাইম অ্যান্ড জি। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ আপু। এবং আপনারা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ। আসলে এই কথাগুলোতে আপনারা ওই গুছিয়ে কোনো কথা আমরা বলিনি। হ্যাঁ, কিন্তু আমরা যা বলতে চেয়েছি আমরা আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। এবং এরপরে যদি কোনো কিছু মানে আপনাদের জানার থাকে, কোয়েশ্চেন থাকে। আপুকে ফার্স্ট নক করবেন। কারণ আপু এই ব্যাপারে অনেক এক্সপেরিয়েন্সড। আমি নতুন। তারপরে আমাকে নক করবেন। আমি থাকবো। হ্যাঁ, অথবা আর আমাকে নক করবেন। আমি সবসময় আপনার কাছে নেসেসারিলি বসবো। আমাদেরকে নক করতে হবে এমন না। আমাদের যেহেতু একটা পেজ গ্রুপ আছে, আছে। গ্রুপ আছে। এখানে পোস্ট করলে তার অ্যান্সার দেখে আরো ৫ এবং জনের এখানে সাথে আরো অনেক অভিজ্ঞ মানুষজন আছেন। তারা আপনাদের সমস্যা অন্তত সমাধান করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আশা রাখি। সেটাই। জি, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ জুনায়েদ। দেখা হবে আবার। জি, ঠিক আছে। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।